আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি তোমরা অনেক বেশি ভালো আছো। তো আমরা হইতেছে কোন চ্যাপ্টার করতেছিলাম বলো তো ভাই? সমতলে বস্তুকণার গতি, ম্যাথ সেকেন্ড পেপারের 9 নাম্বার চ্যাপ্টার। কোন বই ফলো করতেছিলাম? কেতাবউদ্দিন স্যারের বই, ঠিক আছে? প্রতিটা ম্যাথ ধরে ধরে করাইতেছি ভাই। তো যাই হোক, এই যে হইতেছে সেই বই, তোমরা ভালো করে জানো। তো আমরা হচ্ছে কোন চ্যাপ্টার করতেছিলাম? এই যে 9 নাম্বার চ্যাপ্টারের এ নাম্বার অংশ। ভাই আমাদের প্রথম ক্লাস অবশ্যই, যারা দেখো নাই অবশ্যই মাস্ট বি দেখবা, সুন্দর করে নোট ডাউন করবা, ভালো করে সূত্রগুলো মুখস্থ করবা, দেন এই ম্যাথগুলো করতে আসবা, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে ভাই। তো আজকে বেসিক্যালি আমরা 3 থেকে 5 পর্যন্ত সব ম্যাথ ইনশাল্লাহ শেষ করব, ঠিক আছে ভাই? কোনো অসুবিধা নাই। তো যাই হোক, তো ভাই আমি আর একটা কথা বলি, তোমরা যখন এটা করতে যে টুকটাক কোনো বেসিক কনসেপ্টে হোক বা যদি কোনো জায়গায় কোনো প্রবলেম ফিল করো, তুমি কমেন্ট বক্সে চাইলে কমেন্ট করতে পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? আচ্ছা যাই হোক, তো আমরা একটা কথা বলি, এই যে আমাদের যে ফেসবুকে যে পেজ আছে বা গ্রুপ আছে সুপার 30 এসএসসি, তোমার যদি কখনো ভালো লাগে তুমি এখানে চাইলে গ্রুপে অ্যাড হইতে পারো, অথবা তুমি মানে যাই হোক কিছু করতে পারো, ঠিক আছে? আর আমাদের ইউটিউবে যে চ্যানেলটা যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে সুপার 30 এসএসসি, ঠিক আছে? ভালো লাগলে ফ্রেন্ডদের মধ্যে দিবা, নাইলে দরকার নাই, নিজে খালি করো, ঠিক আছে? আচ্ছা যাই হোক, এই ম্যাথগুলো করতে গেলে আমি আবার বলতেছি ভাইয়া, তুমি অবশ্যই লেকচার অনটা দেখো, সুন্দর করে নোট ডাউন করো, তখনই কিন্তু এগুলো একদম স্মুথলি বুঝতে পারবা, ঠিক আছে? আচ্ছা যাই হোক, তবে আমাদের প্রথম ম্যাথটা কি আছে আমরা একটা সুন্দর করে দেখি, ঠিক আছে? আমরা সুন্দর করে নেনে পড়াশোনা করব এবং আশা করি তুমি খুব ভালো করে বুঝতে পারবা, খুব সুন্দর করে বুঝতে পারবা। আমি একদম বেসিক থেকে বুঝাবো, হাতে ধরে মনে করবো যে আমি বুঝতেছি। যাই হোক, বা কি বলছে? 20 কিলোমিটার পার আওয়ার বেগে চলন্ত একটি বাস। ভালো কথা। তো মনে করো এই একটা বাস, ঠিক আছে? এই একটা বাস সুন্দর করে এই দিকে যাইতেছিল, সুন্দর করে এই দিকে যাইতেছিল কত কিলোমিটার পার আওয়ার বেগে? 20 কিলোমিটার পার আওয়ার বেগে। ধরলাম এটা ইউর মান হইতেছে কত বলো তো? 20। তাইলে তুমি পাশে একক লিখতে পারো, কিলোমিটার পার আওয়ার। খুব সুন্দর কথা। একটি বাস মানে বাস থেকে একটি বস্তুকণা 40 কিলোমিটার পার আওয়ার বেগে কোন দিকে নিক্ষেপ করলে? ঠিক আছে, মানে একটি বস্তুকণা আমি বাস থেকে কি ফালাইছি, আমাদের তো অভ্যাসই এমন, ঠিক আছে? চিপস এইগুলো খাওয়া হয়ে গেলে বা জুস টুস খাওয়া গেলে এখান থেকে খাইয়ে এবার আমরা কি ফালাই দিই, ঠিক আছে? যাই হোক, কোন দিকে নিক্ষেপ করলে তা বাসের সাথে লম্বভাবে চলবে, এই কথাটুকু ভালো করে খেয়াল করা লাগবে। বাসের সাথে লম্বভাবে চলবে। আলটিমেটলি সে কিন্তু প্রথমে লম্বভাবে চলতেছিল না, কোন দিকে মারার কারণে সেটা গায়ে গুঁতো খায়, দিন শেষে লম্বভাবে চলবে। তাহলে এটা কিন্তু তার ফাইনাল অবস্থা বা লব্ধির অবস্থা। এটা হচ্ছে কি অবস্থা বলতো? লব্ধি, এই দিকে চলবে, ঠিক আছে? মানে আলটিমেটলি ওই বস্তুটা এই যে বাসের সাথে কিভাবে যাবে? লম্বভাবে যাবে। এটা কিন্তু সেই বস্তুর কি বেগ? লব্ধি বেগ। তাহলে অবশ্যই বলো তো ভাইয়া, তাহলে আমাদের যে বস্তুটাকে আমি যদি এই দিকে মারি, তাহলে কোনোদিন এই দিকে লব্ধি হবে? হবে না রে পাগলা। কারণ ইউ আর ওই বস্তুর বেগের লব্ধি তো তার ভিতরে হয়। তাহলে অবশ্যই আমার এই বস্তুটার এরকম কোন দিকে মারতে হবে বলো তো? এরকম পিছন দিকে। বাস যে দিকে যাচ্ছে, মনে করো বাস এই দিকে যাচ্ছে, তাহলে আমার ওই দিকে মারতে হবে, ওই দিকে, যাতে বাসের এই দিক আর ওই দিকের লব্ধি এরকম কি হয় বলো তো? সোজাসুজি হয়, ঠিক আছে ভাই? আচ্ছা যাই হোক, তাহলে এই তো, তাহলে আমাদের এটা হচ্ছে কি? একটি বস্তুকণা 40 কিলোমিটার পার আওয়ার বেগে নিক্ষেপ করেছিলাম। তাহলে এই যে ভির মান হইতেছে কত বলো তো ভাই? 40, ঠিক আছে? তুমি এই যে ভেক্টর চিহ্ন দিতে পারো, এটা দাও, সুন্দর করে দাও, কোনো অসুবিধা নাই। আচ্ছা ঠিক আছে ভাই। তাহলে এই দেখো এটা কোন কেস? এই দেখো ভাই, এটা হইতেছে থিটা ইজ ইকুয়াল টু কত? থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রির কেস। আমাকে চাইছে যে কত কোণে নিক্ষেপ, এই কোণটা কি চাইছে? আলফা। যারা লেকচার অন দেখছো তারা কিন্তু জানো এই আলফা বের করার সূত্রকে আলফা ইজ ইকুয়াল টু কজ ইনভার্স মাইনাস উপরে কি হবে? ছোটটা, আর নিচে আসবে বড়টা। তখন এইটুক করলে আমাদের অ্যান্সার চলে আসবে 100 কত ডিগ্রি? 20 ডিগ্রি। দেখছো কত সুন্দর, ঠিক আছে ভাই? আর তার বি নাম্বার কোশ্চেনটা সলভ করব। এই কোশ্চেনটা সলভ করতে গেলে তোমার প্রাথমিক অল্প একটু নলেজ থাকা লাগবে, যেটা আমি আগে দিই নাই, কিন্তু এই অংশটুকু আমি সুন্দর করে বোঝাই দেবো, আশা করি তোমরা বুঝতে পারবা, ঠিক আছে ভাই? দেখো কি বলছে, কোন বিন্দুতে ক্রিয়ারত ইউ ও ভি বেগদ্বয় লব্ধি হইতেছে কি? ডাব্লু। আচ্ছা সুন্দর করে একটা চিত্র আঁকো তো ভাই। মনে করো এই দিকে একটা বেগ কাজ করতেছে, সেটা হইতেছে কত? ইউ, ঠিক আছে? আচ্ছা এই দিকে আর একটা বেগ কাজ করতেছে, এটা হইতেছে কি বলতো? ভি। আচ্ছা, এবং তাদের এই দিক বরাবর কে কাজ করতেছে? লব্ধি কাজ করতেছে, ডাব্লু। এই তো বলছে। আচ্ছা এবার কি বলছে? ইউ এর দিক বরাবর ডাব্লু এর লম্বাংশের পরিমাণ ভি হলে প্রমাণ করো যে বেগ দুটোর অন্তর্গত কোণ। এই যে ইউ আর ভির মধ্যবর্তী কোণ ধরছিলাম আমরা কত বলতো? আলফা ধরে নিছি। আলফা সমান সেটা প্রমাণ করতে হবে। আলফা সমান প্রমাণ করতে হবে কি বলতো ভাইয়া? কজ ইনভার্স ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই ভি। আচ্ছা, এবং লব্ধি সমান ওটা প্রমাণ করতে হবে। তো যাই হোক, প্রশ্নটা পড়ে হয়তোবা খুব বেশি একটা জিনিস তোমরা বুঝো নাই, তো আমি সেটা তোমাদের এখন বুঝাই দিতেছি। দেখো আচ্ছা ভাই, তো আমি
এই যে এইগুলা করার নিয়ম হইতেছে, আমি ধরলাম লব্ধিটা এই যে ইউর সাথে এটা অ্যাঙ্গেল তৈরি করছে, খুব সুন্দর কথা, ঠিক আছে। আচ্ছা ভাইয়া, যারা টুকটাক করে পড়াশোনা করছো বা করো নাই, এরকম যদি কেস কখনো থাকে, এই যে লম্বাংশের কথাটা বলছে না ভাই, লম্বাংশ ডাব্লু এর লম্বাংশের অংশ, মানে আমাদের ডাব্লুর দুইটা উপাংশ নেব, দুইটা উপাংশ ভাই, উপাংশ কথাটা হইতেছে কি, এই যে মেন যে ভেক্টরটা আছে ডাব্লু, এটাকে আমরা দুইটা অংশে ভাগ করে দিব এবং ওই অংশটাই পরস্পর লম্বভাবে থাকবে, ঠিক আছে। আচ্ছা তোমার একটু বলি, হালকা একটু বেসিক বলি, মনে করো এইগুলো হইতেছে আমাদের সেই কোঅর্ডিনেট, ঠিক আছে, এটা হচ্ছে এক্স অক্ষ আর একটা হচ্ছে ওয়াই অক্ষ। তো তোমাকে যদি বলে মনে করো একটা ভেক্টর পুরোপুরি এক্স অক্ষর দিকে আসে, তাইলে এর সরাসরি তো নিজেই বলে দিচ্ছে যে ভাইয়া আমি পুরোপুরি কোন অক্ষে আছি, এক্স অক্ষে আছি, এ তো কয়ে যাচ্ছে, এর অন্য কোনো দল নাই, নিজে কষ্ট আমি একদম কোন অক্ষে, এক্স অক্ষে। তাহলে এর পুরো অংশ কোন দিকে, এক্স অক্ষে, ঠিক আছে। কেউ কি বলতে পারবে এর কোনো অংশ ওয়াই অক্ষে আছে, না, এ পুরোপুরি এক্স অক্ষে, ঠিক আছে। আচ্ছা তাহলে আমি যদি বলি এর অংশ কোন দিকে, সব এক্স অক্ষ দিকে, এর কি ওয়াই অক্ষের দিকে কোনো অংশ আছে, নাই, অংশ বা উপাংশ একই কথা, অংশ বা উপাংশ একই কথা, তাহলে এর পুরোপুরি উপাংশ বা অংশ এক্স অক্ষর দিকে, ওয়াই অক্ষর দিকে কোনো কিছু নাই। আচ্ছা এবার যদি মনে করো যে আর একটা ভেক্টর সাপোজ আমি এইভাবে করে আঁকছি, ঠিক আছে, এটা লাল কালার, সরি কাল্লা সাদার ভিতরে সাদা দিলে কি হইবে না, এটা একটা দেখছি, মনে করো এটা আর একটা ভেক্টর, এটা মনে করো পুরোপুরি কোন অক্ষে আছে বলো তো ভাই, ওয়াই অক্ষে আছে। আমরা দেখুন চাক্ষুষ দেখতে পাচ্ছি এর পুরোপুরি অংশ ওয়াই অক্ষে, এর কোনো অংশ এক্স অক্ষের দিকে নাই, ঠিক আছে। আচ্ছা কিন্তু ভাই দেখো কখন আসলে আমাদের উপাংশের কনসেপ্টটা লাগে, ভালো করে কখন লাগে, মনে করো এই দেখো এবার একটা ভেক্টর এরকম ভাবে একটা এই যে কোনাকুনি করে আছে, তখনই তো ভাই অসুবিধা, এর না আছে এক্স অক্ষে না আছে ওয়াই অক্ষে, সরকারি মাল, তখন এখান থেকে সবাই ভোগ করবে, তার একটা অংশ খাবে কিটা বলো তো, একটা অংশ খাবে হচ্ছে কত, এক্স অক্ষ, আর একটা অংশ দাবিদার করবে কিটা বলো তো ভাই, ওয়াই অংশ, ঠিক আছে। তখন আমরা বলি এই যে এফ এর হইতেছে কয়টা অংশ, দুটো, একটা হচ্ছে কি অনুভূমিক, ওই যে ভূমি বরাবর আছে আনুভূমিক, আর একটা হচ্ছে কি বলতো উলম্ব। তা এই দুটো অংশ পরস্পর লম্বভাবে থাকে, দ্যাটস ওয়াই তাকে আমরা বলি লম্বাংশ, তাকে কি বলি বলতো ভাই, লম্বাংশ। এখন কথা হচ্ছে কি যে এর সম্পত্তি মনে করো এ তো এফ, কিছু অংশ এক্স অক্ষ খাবে, কিছু অংশ ওয়াই অক্ষ খাবে, এই এক্স অক্ষ কতটুক খাই জানো, ওই যে এফ কি থিটা বলতো, কস থিটা, এই যে যার সাথে থিটা তার সাথে কি বলতো ভাই, কস, মনে রাখবা যার সাথে থিটা তার সাথে কস, কতটুক খাবে, এফ রে পুরোপুরি পাবে না, পুরোপুরি পাবে, পুরোপুরি কখন পাতো যদি এক্স অক্ষে থাকতো, পুরোপুরি কখন পাতো যদি ওয়াই অক্ষে থাকতো, কিন্তু না, ওই যে সরকারি মাল, এখন এ একটু খাবে ও একটু খাবে, এই এক্স অক্ষ কতটুক খাবে, সে খাবে ওই যে এফ কস থিটা, আর এই যে ওয়াই কতটুক খাবে সেটা হচ্ছে কি থিটা বলতো ভাই, এফ সাইন থিটা। তো আমরা ওইটারে আদর করে বলি তার সাথে থিটা তার সাথে কস, আর যে থিটা পাইনি সে কি পাবে বলতো, সাইন পাবে, এই যে এফ সাইন থিটা, ঠিক আছে। আচ্ছা বা টুকটাক করে হয়তো বা বুঝছি। আচ্ছা তো এখন এই লম্বাংশ এইগুলো আমরা জানো কিভাবে সলভ করব, সুন্দর একটা নিয়ম দেখো ভাই। আচ্ছা আমাদের এই যে লব্ধি দেখো, লব্ধি ইউর সাথে কত কোণ তৈরি করছে বলতো ভাই, থিটা, ঠিক আছে। তো আমরা ইউ বরাবর সব উপাংশ নিতেছি, কোন বরাবর বলতো ভাই, ইউ বরাবর, ইউ বরাবর 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 আমরা সব উপাংশগুলো নিতেছি, ঠিক আছে। আচ্ছা তো আমাদের জানো প্রথমে কি নিতে হয়, প্রথমে আমরা লব্ধির উপাংশ নেব, তাহলে লব্ধির একটা উপাংশ ওই দিক বরাবর কি থাকে বলতো ভাই, ডাব্লু কস থিটা ইকুয়াল টু দেব, সুন্দর করে দেওয়ার পরে ওর যে সানাপোনাগুলো আছে এই বলে সেইগুলো নেব, ও সানাপোনাগুলো কিটা, একটা ইউ আর একটা আছে কি ভি, ঠিক আছে। তাহলে দেখো একবার তাহলে ডাব্লু নিছিলাম কস, ইউ আর ডাব্লুর মধ্যবর্তী কোণ। আচ্ছা এবার সানাপোনা কিটা বলতো, ইউ নেব, নিয়ে নেব কি কস, এবার ইউর সাথে ইউর কোণটা কত ডিগ্রি বলতো ভাই, 0 ডিগ্রি ভাই, প্লাস এইবার বাদ থেকে কি বলতো, ভি বাদ থেকে, তাহলে এবার কি নেব, ভি নিব, ভি নিয়ে কি কস নিব, ইউ আর ভির মধ্যবর্তী কোণ নেব বলতো কত, আলফা, ঠিক আছে ভাই। আচ্ছা আবার বলতেছি দেখো তো ভাই, আমরা ডাব্লু নিছি কস দিয়ে, ইউ আর ডাব্লুর মধ্যবর্তী কোণ, এই যে ইউ আর ডাব্লুর মধ্যবর্তী কোণ ইকুয়াল টু যেটা লব্ধি বা লব্ধি সমান বাকি ছানাপোনাগুলো কাজ, লব্ধি যা করবে ছানাপোনাগুলো তাই করবে, ছানাপোনা ইউ কাজ করতেছে, ইউ কস, ওই যে ইউ বরাবর অ্যাঙ্গেল নেব নিজের সাথে নিজের কত ডিগ্রি, 0 ডিগ্রি। আচ্ছা এবার বাদ আছে কি ভি, আচ্ছা ভি নিছি কস, এবার ভি আর ইউর মধ্যবর্তী কোণ হচ্ছে কত বলো তো ভাই, আলফা, ঠিক আছে। আচ্ছা একইভাবে আমাদের এই ম্যাথে কাজে লাগবে না, এই ম্যাথে কাজে লাগবে না, কিন্তু আমরা একইভাবে দেখো ওর আর একটা উপাংশ আছে লব্ধির, সেটা হচ্ছে ডাব্লু কি থিটা বলো তো ভাই, সাইন থিটা। দেখো তো ভাই এখানে কজের জায়গা জাস্ট কি দিছে, সাইন দিয়ে দিছে না, তাহলে বাকির এইগুলো জাস্ট কজের জায়গা কি হয়ে যাবে, সাইন হয়ে যাবে, তাহলে ইউ সাইন 0 ডিগ্রি প্লাস ভি সাইন আলফা। যদিও এই ম্যাথডে কাজে লাগবে না, কিন্তু একটু মোটামুটি নলেজ দিয়ে দিলাম ভাই, আশা করি তোমরা এগুলো ভেক্টর চ্যাপ্টারে শিখছো, না শিখলে অসুবিধা নাই, এই যে তো বললাম। এখন বলছে কি ভাই, এই যে দেখো ইউ এর দিক বরাবর ডাব্লু এর লম্বাংশের পরিমাণ হইতেছে কি বলতো, ভি,
এই যে ডাব্লুর যে লম্ব অংশ সেটা কি থিটা বলো তো ভাই? ডাব্লু কস থিটা না? এটার সমান ওরা বলে দিয়েছে কি ভি। তাহলে আমি বলতে পারবো এটা সমান হইতেছে কত? ভি। তাহলে পরের লাইনে আমরা কি বলবো বলো তো ভাই? এই যে ইউ কস জিরো এর মান হইতেছে কত বলো তো ভাই? 1। তাহলে এখানে থাকতেছে কত? ইউ যোগ ভি কি আলফা, কজ আলফা ইজ ইকুয়াল টু ভি। পরের লাইনে আমরা কি বলতে পারতেছি? ভি কজ আলফা ইজ ইকুয়াল টু ভি মাইনাস ইউ। পরের লাইনে আমরা কি বলতে পারবো বলো তো ভাই? কজ আলফা ইজ ইকুয়াল টু ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই কত? ভি। তাহলে দেন এইখান থেকে সুন্দর করে এই যে আলফা তাদের মধ্যবর্তী কোণ কজ ইনভার্স কি চলে আসবে? ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই ভি। আমাদের এই দেখো একটা প্রমাণ হয়ে গেছে যে মধ্যবর্তী কোণটা বের করে ফেলছি। ঠিক আছে ভাই? আচ্ছা, আমাদের কিন্তু টোটাল কাজটা কি শেষ হয়েছে? টোটাল কাজ কিন্তু শেষ হয় নাই। আমাদের এইবার বলছে আমাদের ওই কি বের করো, কিসের মান বের করো? লব্ধির মান। আচ্ছা, আমরা লব্ধি সূত্র কি জানি? ডাব্লিউ ইজ ইকুয়াল টু রুট ওভার কি জানি বলো তো ভাই? ইউ স্কয়ার প্লাস ভি স্কয়ার প্লাস 2 ইউ ভি কি আলফা কজ আলফা। ঠিক আছে। আচ্ছা, এখন আমরা একটা জিনিস খেয়াল করি তো ভাই, এই যে দেখো এখান থেকে আমরা সুন্দর করে বলতে পারতেছি ভি কজ আলফার মান হইতেছে ভি মাইনাস ইউ। ওরে কি সুন্দর, তাই না? এই যে তাহলে রুট ওভার কি হবে বলতো ভাই? যে ইউ স্কয়ার প্লাস ভি স্কয়ার প্লাস 2 ইউ ভি কজ আলফার জায়গায় আমরা কি বলতে পারতেছি বলতো? ভি মাইনাস ইউ। সুন্দর। তাহলে এখানে কি থাকে বলতো ভাই? ইউ স্কয়ার প্লাস ভি স্কয়ার প্লাস 2 ইউ ভি মাইনাস 2 কি স্কয়ার ইউ স্কয়ার। তাহলে এখানে কি থাকতেছে বলতো ভাইয়া? ভি স্কয়ার যোগ 2 ইউ ভি, এটার সাথে এটা বিয়োগ হলে মাইনাস কি স্কয়ার ইউ স্কয়ার। তো এই তো প্রমাণ হয়ে গেছে সুন্দর করে। আবার আবেগের বসে এইটুকু লেখে না ভি মাইনাস ইউ তার হোল স্কয়ার। ঠিক আছে, এইটুকু আবার তাই লেখে না, সূত্রে পড়ি নাই। তো যাই হোক, এইভাবে করে আমাদের প্রমাণ হয়ে গেল। আশা করি বুঝাতে পারছি ভাই। তো আমরা এবার পরে ম্যাথে যাব। দেখো, আচ্ছা ঠিক আছে, সুন্দর একটা কোশ্চেন ভাই, সুন্দর একটা কোশ্চেন। দেখো আমাদের কি কোশ্চেন বলছে? সি নাম্বার বলছে কি? পূর্ব দিকে 20 কিলোমিটার মানে 20 কিলোমিটার পার আওয়ার বেগে চলমান একটি বস্তু কণায়। আচ্ছা, তাহলে আমরা একটা সুন্দর করে, যেহেতু পূর্ব দিকের কথা বলে ফেলছে, তাহলে আমরা এইভাবে করে কোঅর্ডিনেটগুলো আঁকি। ঠিক আছে, আমরা কিন্তু খুব সুন্দর করে জানি যে ভাই এই দিকে আমরা কি ধরতেছি? উত্তর, নিচের দিকে হইতেছে কি ভাই? দক্ষিণ, এই দিকে থাকবে হইতেছে কি বলতো? পূর্ব, আর এই দিকে কি থাকতেছে? পশ্চিম। তো কি বলছে? পূর্ব দিকে 20 কিলোমিটার পার আওয়ার বেগে চলমান একটি বস্তু। তাহলে এই যে পূর্ব দিক, এই দিকে একটা বস্তু চলতেছিল, এই বস্তুর যে বেগ সেটা হইতেছে কত? সেটা হইতেছে 20 কিলোমিটার পার আওয়ার বেগের বস্তু কণায় কি বেগ যুক্ত করলে, কি বেগ আমি জানি না, সেই বেগটা হচ্ছে কত? সেই বেগটা ধরলাম ভি ইকুয়াল টু হট। কি বেগ যুক্ত করলে কণাটি 15 কিলোমিটার পার আওয়ার বেগে উত্তর দিকে চলতে থাকবে। তাহলে বুঝো, তাহলে কথাটা কি বুঝতে পারছো? আলটিমেটলি চলতে থাকবে, দিন শেষে চলতে থাকবে। তাহলে চলতে থাকবে, এটা আসলে কোন অবস্থা বলো তো ভাই? লব্ধির অবস্থা। তাহলে আমাদের ওইটা, তাহলে ওইটা দিন শেষে কোন দিকে যাইতেছে বলো তো ভাই? দিন শেষে যাবে হচ্ছে কি? উত্তর দিকে। দিন শেষে হলো কোন দিকে যাচ্ছে বলো তো ভাই? উত্তর দিকে। উত্তর দিকে, এটা কিন্তু লব্ধি। এই যে লব্ধি, ডাব্লুর মান হইতেছে কত? 15 কিলোমিটার পার আওয়ার বেগে। 15। ঠিক আছে, তাহলে ওই যে কি বেগ যুক্ত করলে, তাহলে এটা যদি ইউ হয়, এটা লব্ধি হয়, অবশ্যই কিন্তু আমাদের এই দিক বরাবর সেই কি দেওয়া লাগবে বলো তো ভাই? ভি দেওয়া লাগবে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। এই তো তাহলে সুন্দর করে আমাদের কি বের করা লাগে বলতো ভাই? এই যে থিটা ইজ ইকুয়াল টু কি 90 ডিগ্রির কেস। আচ্ছা, তাহলে আমাদের এই সুন্দর করে আমরা কি বের করতে পারবো? আলফা বের করতে পারবো। আর এখান থেকে আলফা ইজ ইকুয়াল টু সুন্দর করে জানি আমরা কজ ইনভার্স মাইনাস, উপরে যাবে ছোটটা, ছোট কোনটা? আচ্ছা দেখো, এখানে কিন্তু বের করতে যে আমাদের কিন্তু ছোট বড়, আমাদের লব্ধি ছোট বড়, এই তো অনেকে ভুল করে ফেলছো। অনেক মানে ছোট হচ্ছে উপরে 15, উপরে নিচে হচ্ছে 20। না ভাইয়া, ছোট বড় হইতেছে আমাদের ভি এবং কার ভিতর? ইউ, এদের ভিতর ছোট বড় কে নিতে হবে। ঠিক আছে, এখন কি আমরা পাইছি? এখনো কিন্তু পাই নাই। তাহলে আমাদের ছোট বড় বের করতে হবে, আমাদের ভিটা বের করতে হবে। এখন বের করার জন্য আমাদের এখানে সুন্দর একটা সূত্র জানি যে লব্ধি ইজ ইকুয়াল টু রুট ওভার, এখানে জানো বড় কেটা? বড় হইতেছে ভি, ভি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার। কেন কেন এ বড়? কারণ লব্ধি বড় বলের কাছাকাছি থাকে। ভাই এই কেসগুলো তো দেখি নাই, এইগুলো কোন জায়গাতে হুটহাট করে সূত্র কইতেছেন? এগুলো হইতেছে ভাই লেকচার 1-এ আছে, সুন্দর করে বুঝবা। দেখুন একদম সুন্দর করে ওইখানে সবগুলো বলা আছে। তাহলে ভাই এই যে, তাহলে এইটা আমরা খুব সুন্দর করে বের করতে পারবো। তাহলে ওয়াই পক্ষে বর্গ করে দিব। এই যে ওয়াই পক্ষে তাহলে 15 স্কয়ার ইজ ইকুয়াল টু ভি স্কয়ার মাইনাস কত স্কয়ার? 20 স্কয়ার। তাহলে এখান থেকে আমাদের ভির যে মানটা আসে, ভির মানটা হইতেছে কত বলতো? 25 আসে। থেকে আমাদের ভি আসতেছে 25 কিলোমিটার পার আওয়ার। সুন্দর। এইবার হইতেছে ছোট বড়, ছোট বড় এবার ছোট কেটা? ছোট কেটা? ছোট হইতেছে ভাই আমাদের 20। তাহলে উপরে যাবে কত? 20, নিচে আসবে কত বলতো? 25। কাটাকাটি করলে কি থাকতেছে বলতো ভাই? কজ ইনভার্স মাইনাস 4 ডিভাইডেড বাই 5। ঠিক আছে ভাই, আশা করি বুঝতে পারছো। আমার কাজটা হইতেছে তোমাদের ম্যাথটা সুন্দর করে বোঝানো। আর পরীক্ষার হলে ভাই যা বুঝবা তাই সুন্দর করে লিখবা। ভাই খালি আপনি তো লিখে দেন না, আমরা পরীক্ষার হলে কি এই মুখস্থ বিদ্যা কেউ লেখে?
কেউ লেখে, আমি কি মুখস্থ করাইতেছি এখানে তো বুঝাইতেছি, সুন্দর করে বুঝবা, পরীক্ষার হলে ওইটা লিখবা, ঠিক আছে। আচ্ছা, এইটুকু যদি ক্রিয়েটিভিটি না থাকে তাইলে তো ভাই অসুবিধা। আচ্ছা ঠিক আছে, আমরা এবার কত নাম্বার, ডি নাম্বার ম্যাথটা দেখবো, ঠিক আছে। আচ্ছা, এই যে নতুন নৌকা চলে আসছে, নদী নৌকা চলে আসছে ভাই। এই নদী নৌকা সুন্দর কেসগুলো লেকচার অনেক সুন্দর করে ভালো করে বুঝাইছি, খুব ভালো করে বুঝবা, ঠিক আছে ভাই। সুন্দর সুন্দর মেথ আছে। কি বলছে, একজন সাঁতারু স্রোতের বেগের দ্বিগুণ বেগে সাঁতরিয়ে একটি নদী সোজাসুজি পার হতে চাই। এই যে নদী নৌকার কেস অন, সর্বনিম্ন দূরত্ব পার হইতে চাই, সর্বনিম্ন দূরত্ব পার হইতে চাই, সর্বনিম্ন দূরত্ব। তাহলে চিত্র ভাগ কি ছিল, চিত্র ছিল এই দিকে কাজ করবে, এই দিকে স্রোতের ভাগ কাজ করবে ইউ, তুমি এই দিক বরাবর রওনা দিবা, ধাপানগুতো খায় বা লব্ধি তুমি আলটিমেটলি এই বরাবর পৌঁছাবা। এরই বলে কি সোজাসুজি পৌঁছালো অথবা সর্বনিম্ন দূরত্বে পৌঁছালো, ঠিক আছে ভাই। আচ্ছা, তাহলে কি বলছে, স্রোতের সাথে কোন দিকে রওনা দেওয়া লাগবে, কোন দিকে, যে স্রোতের সাথে কত কোণে, আলফা চাইছে, কিন্তু আলফা আলফা চাইছে। আর এটা আছে কি, এই যে থিটা ইকুয়াল টু কত ডিগ্রি, কেস 90 ডিগ্রি। থিটা ছিল লব্ধির কোণ, থিটা হচ্ছে লব্ধির কোণ। তাহলে আমরা কি জানি ভাই, তো কি বলছে, একজন সাঁতারু স্রোতের বেগের দ্বিগুণ বেগে গেছে, স্রোতের বেগের দ্বিগুণ, মানে আমি ইউ যদি কত ধরি 1, তাহলে অবশ্যই সাঁতারুর বেগ ভি সেটা কত হবে 2, অথবা যদি এটা এক্স হয় এটা কত হবে 2x, যা কিছু তুমি চিন্তা করো, কোনো অসুবিধা নেই, বলো, ঠিক আছে ভাই। তো আমি তুমি 1 2 ধরলেও হবে, এটা 1 এটা কত 2। তাহলে এবার আলফা বের করার সূত্র কি, আলফা ইজ ইকুয়াল টু কদ ইনভার্স মাইনাস উপরে যাবে ছোট নিচে আসবে বড়। এটা করলে অ্যান্সার কত ডিগ্রি, 120 ডিগ্রি, ঠিক আছে। আবার ভুল করে ভাবে না যে নদী নৌকা সারা জীবন সুদা পার হতে গেলে 120 ডিগ্রি হওয়া লাগবে না ভাই, কখন 120 ডিগ্রি হবে, এটা স্পেশাল কেস, যখন সাঁতারুর বেগটা দ্বিগুণ হয়, যখন সাঁতারুর বেগটা দ্বিগুণ হয় বা নৌকার বেগটা দ্বিগুণ হয়, কার তুলনায়, স্রোতের তুলনায়, ঠিক আছে ভাই। আচ্ছা, তো এগুলো আসলে এমসিকিউতে আসবে, এগুলো দুমদাম অ্যান্সার করতে পারবা। আমি একটু পানি খাই নি, দাঁড়ো। আচ্ছা, তো আমরা ই নাম্বার কোশ্চেনটা দেখব। ই নাম্বার কোশ্চেন কি বলছে, 5 কিলোমিটার পার আওয়ার বেগে 15 কিলোমিটার প্রশস্ত একটি নদী প্রবাহিত হচ্ছে, অর্থাৎ আমাদের যে স্রোতের বেগ সেটা হচ্ছে 5। একক বসাইলাম না, বসাই নিবা, আচ্ছা বসাও, কিলোমিটার পার আওয়ার, পরীক্ষার হলে এইসব বসাবা কিন্তু। নদীর যে প্রশস্ত ডি, মানে নদীর এ পার থেকে ও পারের যে ডিস্টেন্স, এটাকে আমরা ডি বলতেছি, ডি হইতেছে ভাই 1.5 কিলোমিটার। আচ্ছা, সুন্দর কথা। একজন সাঁতারু 6 কিলোমিটার পার আওয়ার বেগে, তাহলে সাঁতারুর বেগ সি 6 কিলোমিটার পার আওয়ার। এই যে কোন দিকে সাঁতার দিলে স্বল্পতম সময়, এই যে ভাই স্বল্পতম সময় নদী নৌকা পার হওয়ার জন্য ন্যূনতম সময় যদি নদী পার হতে যায় কত কোণে রওনা দেওয়া লাগবে স্রোতের সাথে, আলফা 90 ডিগ্রি। সুন্দর করে এক্সপ্লেনেশন করছি আমাদের লেকচার অনেক, ওটা আশা করি বুঝতে পারছো। তখন ফিগারটা হবে, আর যারা দেখো নাই বুঝতে পারো তারা অবশ্যই ক্লাসটা দয়া করে দেখো ভাই। তাহলে আমাদের এই দিকে যাবে স্রোত, স্রোতের সাথে লম্বভাবে যদি তুমি রওনা দাও তখন তুমি কিন্তু ওইভাবে পৌঁছাইতে পারবা না, ওইভাবে পৌঁছাইতে পারবা না, তুমি এই দিকে লব্ধি বরাবর পৌঁছাবা। তো কি হয়েছে, কিন্তু তখন টাইমটা হবে মিনিমাম, তখন টাইমটা হবে মিনিমাম, দূরত্ব যা হবে হোক সেটা আমার ফ্যাক্ট না, টাইমটা হবে বা মিনিমাম। তখন কত করে রওনা লাগবে, আলফা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। আচ্ছা, আর স্বল্পতম সময় একদম টানা মুখস্থ সূত্র, টি ইজ ইকুয়াল টু কত, ডি বাই ভি, টি ইজ ইকুয়াল টু ডি বাই ভি। তো ডি হইতেছে কত 1.5, নিচে হইতেছে কত 6। তো আমরা যদি একটু ক্যালকুলেশন করি, ভাইয়া ক্লাস অন দেখে এসো, তারা বোঝো নাই ভালো করে, 0.25 আওয়ার, ওরা মনে হয় মিনিটে বলছে, তাহলে এটা 60 দিয়ে গুণ করো, 60 দিয়ে গুণ করলে আমাদের কত চলে আসে 15 মিনিট, ঠিক আছে 15 মিনিট, ঠিক আছে ভাই। আচ্ছা, এই তো সুন্দর, আমরা পরে ম্যাথে যাবো, দেখো। আচ্ছা, অস্থির একটা কোশ্চেন, অস্থির, দেখছো কতবার বোর্ডে আইছে, পড়ি। স্রোত না থাকলে এক ব্যক্তি 100 মিটার চওড়া একটি নদী সাঁতার দিয়ে ঠিক সোজাসুজি 4 মিনিটে পার হয়। ভালো কথা বলছে, এবং স্রোত থাকলে ওই একই পথে সেই নদীটি 5 মিনিটে পার হতে পারে। তাহলে স্রোতের বেগটা নির্ণয় করো। না করছো তারা কিন্তু মোটামুটি জানো যে এটা হচ্ছে নদী নৌকার কোন কেস বলতো, সর্বনিম্ন দূরত্বে পার হওয়ার কেস। মানে সুন্দর করে তোমার একটা নদী একে দেখাইতেছি, এই যে সুন্দর একটা নদী, নদীতে এইখানে সুন্দর করে একটা স্রোত আছে,
আমি যদি ঠিক সোজাসুজি পার হতে চাই, তোমরা খুব ভালো করে জানো স্রোতের সাথে আমাদের এইভাবে করে একটা কোণে রওনা দেওয়া লাগবে। এটা হচ্ছে আমাদের স্রোতের বেগ, এটাকে আমরা ইউচ ধরতেছি, আর এটা হইতেছে কি আমাদের সাঁতারুর বেগ বা নৌকার বেগ। আচ্ছা, আমাদের এই কোণটা ছিল হচ্ছে কত বলো তো ভাই, আলফা। কিন্তু দিন শেষে হইতেছে আমরা কোনভাবে পৌঁছাবো, তুমি নিজেই বলো। দিন শেষে কিন্তু আমরা ঠিক এইভাবে পৌঁছাবো। তাহলে এটা হইতেছে আমাদের কি বেগ হবে, দেন এটা হইতেছে আমাদের লব্ধি বেগ, আমাদের ডাব্লু হবে। আচ্ছা ঠিক আছে, তো ভালো কথা। তো এটা হচ্ছে আমাদের একদম বেসিক কেস, আমরা এবার পড়াশোনা করি। এখানে কিন্তু দুইটা কথা আছে। একটা কেস হইতেছে কি আমাদের যখন স্রোত নাই তখনকার কেস, আর একটা আছে যখন স্রোত আসে তখনকার কেস। তো আমরা ফার্স্টে হইতেছে কেস অনে আলোচনা করি, যে আমরা কেস অনে আসলে আমরা কিভাবে এটাকে সলভ করব বা আমরা কি বের করতে পারি। দেখো, স্রোত না থাকলে এক ব্যক্তি 100 মিটার চওড়া একটি নদী, মানে আমাদের এই নদীর আমরা প্রস্থটা পেয়ে গেছি। নদীর প্রস্থকে আমরা ডি ধরি, ডি হইতেছে কত মিটার, 100 মিটার। সুন্দর কথা। নদী সাঁতার দিয়ে ঠিক সোজাসুজি 4 মিনিটে পার হইছে। আচ্ছা, যখন কোনো স্রোত নদীতে নাই, চিন্তা করে নেওয়া হবে, তখন শুধুমাত্র কার বেগ থাকবে, শুধুমাত্র সাঁতারুর বেগ থাকবে। কেস নাম্বার 1 বলছে স্রোত নাই, তাইলে কি হবে বলতো ভাই, তখন অনলি কার বেগ থাকবে, সাঁতারুর বেগ। আর সাঁতারু যেভাবে মন চাই সেভাবে রওনা দিতে পারবে এবং সেইভাবেই পৌঁছাবে। তখন সাঁতারু যেভাবে মন চাই সেইভাবে রওনা দেবে, সেইভাবে পৌঁছাবে। মনে করো এই নদীতে তো স্রোত আছে, আমি পাশে ছোট্ট একটা নদী আঁকি, এই নদীতে কোনো স্রোত নাই, তাহলে যদি সাঁতারু চিন্তা করে সে সোজাসুজিভাবে রওনা দিবে, তাহলে ঠিক সোজাসুজি পৌঁছাতে পারবে, তার পথে আর কেউ বাধা হয়ে দাঁড়াবে না। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের প্রথম কেসে অনলি কার বেগ আছে, সাঁতারুর বেগ, সেটা হইতেছে বলতো ভাই কত, ভি। সেটা আমরা জানি না, সেটা আমরা ফার্স্টে বের করি, কিন্তু টাইমটা বলতেছে। টাইমটা কত বলছে ভাই, টি ইজ ইকুয়াল টু কত মিনিট, 4 মিনিট, তাই না? তাহলে আমরা অবশ্যই সেকেন্ডে কনভার্ট করে নিব। সেকেন্ডে কনভার্ট করলে কত হবে, 240 সেকেন্ড, 240 সেকেন্ড। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা এইখান থেকে নদী নৌকার কেস আমরা খুব ভালো করে জানি, এখানে কোন বেগে চলে, অলওয়েজ সমবেগে চলে। তো সমবেগের সূত্রটা আমরা খুব ভালো করে জানি, সেটা হচ্ছে কত, ডি ইজ ইকুয়াল টু ভিটি। তাহলে ভি ইজ ইকুয়াল টু কত হয় বলো তো, ডি ডিভাইডেড বাই কত, টি। আচ্ছা, বা আমি এখান থেকে তোমার বলতে পারতেছি 100 ডিভাইডেড বাই, আচ্ছা তুমি এখানে এসআই একক, এটা কোনো ফ্যাক্ট না। তুমি যদি 4 মিনিট রাখো, মনে করো সাপোজ তুমি এটা 4 মিনিটে রাখছো, তখন অ্যান্সারটা আসলে কত হবে বলো তো ভাইয়া, 25 মিটার পার মিনিট। 25 মিটার পার মিনিট, কোনো অসুবিধা নাই। 25 মিটার পার মিনিট, একক নিয়ে কোনো ফ্যাক্ট নাই, ম্যাথে একক নিয়ে কোনো ফ্যাক্ট নাই। তুমি যে এককে নাও কোনো অসুবিধা নাই, কিন্তু চেষ্টা করবা সবগুলো একই এককে নেওয়ার জন্য। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা কিন্তু কেস অনে পেয়ে গেছি যে আমাদের সাঁতারুর বেগটা হচ্ছে 25 মিটার পার মিনিট। আচ্ছা, এবার কি বলছে, এবং স্রোত থাকলে ওই একই পথে সেই নদীটি 5 মিনিটে পার হয়। তাহলে এবার তুমি চিন্তা করো, আমাদের এইখানে কিন্তু সাঁতারুর বেগ কি চেঞ্জ করা কোনো কথা বলছে, কোনো কথা বলি নাই। সাঁতারুর বেগ চেঞ্জ করা কোনো কথা বলি নাই। তাহলে আমরা সুন্দর করে কেস 2তে কি বলতে পারি, দেখো আমরা এবার হচ্ছে কেস 2 নিয়ে কথা বলতেছি। কেস 2তে আমি শিওর যে এইখানে আমাদের সাঁতারুর বেগটা সেমই থাকবে, সেটা হইতেছে কত, 25 মিটার পার মিনিট। আচ্ছা ঠিক আছে, কোনো অসুবিধা নেই। কিন্তু ভাই একটা জিনিস এখানে ট্রিকি, তোমার একটা জিনিস খেয়াল করা লাগবে। দেখো, স্রোত থাকলে একই পথে মানে হইতেছে সে সোজাসুজি আমার যাইতে হবে। আমি এইভাবে করে রওনা দিছিলাম, ঠিক সোজাসুজি আমি পৌঁছাইছি। আচ্ছা, সেই নদীটি 5 মিনিটে পার হয়, তাহলে এইখানেও আমাদের সেই নদীটি, তাহলে ডি হইতেছে কত, আমাদের এখনো কত থাকবে, 100 মিটার। প্রস্থ তো চেঞ্জ হবে না। আচ্ছা, এখন টাইম লাগছে, টি ইজ ইকুয়াল টু কত মিনিট, 5 মিনিট। সুন্দর কথা। কিন্তু ভাই তুমি একটা জিনিস চিন্তা করো, স্রোত থাকা অবস্থায় যখন সে পার হইছে, তখন কিন্তু তার কোন বেগে সে পার হয়। স্রোত থাকা অবস্থায় আমার স্রোত আছে, আমার বেগ আছে, তখন কিন্তু আমি স্রোতের বেগও পৌঁছাইতে পারবো না, আমার বেগও পৌঁছাইতে পারবো না। স্রোত এবং আমার লব্ধি বেগে পৌঁছাবো, সেটা হচ্ছে ডাব্লু বেগে পৌঁছাবো। আবার বলতেছি, এই যে 5 মিনিটে পার হইছি, এইখানে যে বেগটা লাগছে এটা আমার বেগ না, এটা স্রোতের বেগ না, এটা স্রোত এবং নৌকার বেগ বা সাঁতারুর বেগের লব্ধি, যেটা ডাব্লু না, এই ডাব্লু বেগে হইতেছে আমি পৌঁছাইছি। এই ডাব্লু বেগে পৌঁছাইতে আমার কত মিনিট লাগছে, 5 মিনিট। তাহলে প্রথম কাজটা হবে আমাদের কি বের করা, ডাব্লু, মানে আমাদের কি বের করা, লব্ধি বেগ বের করা। যে বেগে পৌঁছায় ওইটা হচ্ছে আমার লব্ধি বেগ, যে বেগে পৌঁছায় ওইটা হচ্ছে আমার লব্ধি বেগ। এই যে ডাব্লু, সুন্দর করে এখানে লিখে রাখো, এটা হইতেছে কি বলতো আমাদের লব্ধি। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা খুব সুন্দর করে লব্ধি বেগটা আসলে বের করতে পারবো, সমবেগের যত কনসেপ্ট। তাই লব্ধি বেগ ডাব্লু ইজ ইকুয়াল টু, ওই যে বেগ ইজ ইকুয়াল টু কি হইতেছে, দূরত্ব বাই সময়। এই যে দূরত্ব, আর নিচে হচ্ছে কত, টাইম। তাহলে আমাদের ডি হইতেছে কত, এখানে 100, টাইম হইতেছে কত, 5। তাহলে এটা কত হবে বলতো, 20 মিটার
পার মিনিট, মিটার পার মিনিট। আচ্ছা, সুন্দর কথা। তাহলে আমরা ভি পেয়ে গেছি, সরি আমরা ডাব্লু পেয়ে গেছি, আমরা ভি জানি। এবার সিম্পলি কিন্তু আমরা কি বের করতে পারবো, ইউটাও বের করতে পারবো। তো এইটা ভালো করে জানো যে এই কেসের ক্ষেত্রে, এই কেসে যারা টুকটাক পড়াশোনা করছো ভাইয়া, তারা খুব ভালো করে জানো যে এই ক্ষেত্রে যে লব্ধি বেগের যে সূত্রটা, এই ক্ষেত্রে লব্ধি বেগের যে সূত্র ডাব্লিউ ইজ ইকুয়াল টু রুট ওভার বড় স্কয়ার মাইনাস ছোট স্কয়ার। তাহলে বড় কোনটা বলো তো? অবশ্যই ভি হবে। এই ক্ষেত্রে অবশ্যই আমাদের 17 বেগটা বেশি হওয়া লাগবে। তাহলে ভি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার। তাহলে এবার ডাটাগুলো আমরা বসাবো। ডাটা বসাইলে কি হবে? তাহলে এখানে এটা কত হবে বলতো? 20 ইকুয়াল টু রুট ওভার 25 এর স্কয়ার মাইনাস ইউ স্কয়ার। এবার যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের ইউ ইজ ইকুয়াল টু বেসিক্যালি কত হবে? রুট ওভার 25 এর স্কয়ার মাইনাস 20 এর স্কয়ার। তাহলে এখান থেকে আমাদের ইউর যে মানটা আসে, ক্যালকুলেশন করলে আমাদের অ্যান্সার আসছে কত? 15। এখন সবগুলোর একক যেহেতু সেম নিছি, তাহলে এইটাও কি হবে বলো তো? মিটার পার মিনিট। তাহলে অ্যান্সার হইতেছে কি? 15 মিটার পার মিনিট। বুঝতে পারছো? কতবার বোর্ডে আসে তুমি চিন্তা করিছো? কতবার বোর্ডে আসছে দেখছো? এটা অনেকবার বোর্ডে আসছে, অনেকবার বোর্ডে আসছে। আচ্ছা, এই এফ আর জি পুরোপুরি সেম ভাই। আগেরটা পারলে তোমার অবশ্যই এটা পারা উচিত, অবশ্যই এটা পারা উচিত। তাহলেই তো বুঝবা যে তুমি ক্লাসটা আসলে বুঝতে পারছো কিনা। ঠিক আছে, আমরা পরে মেতে যাবো ভাই। দেখো এই যে, ঠিক আছে, তো এইটাও আসলে পুরো সেম, কিন্তু তোমার এই যে প্রমাণ এইটুক দেশে বলে তোমার হয়তো একটু ভয় লাগতে পারে, এই জন্য করা দিতেছি। কিন্তু দেখো আগেরটার সাথে পুরোপুরি সেম। কি বলছে বলো তো ভাই? এই যে এস মিটার প্রশস্ত স্রোতহীন নদী, তখন স্রোত নাই, একটি নদী সাঁতার দিয়ে পার হতে একজন লোকের টি সময় লাগে। তাহলে ওই ক্ষেত্রে টাইমের যে টাইম টি ইজ ইকুয়াল টু তার স্মরণ হইতেছে কত? এস, এবং তার নিজের যে বেগ, আচ্ছা তাকে কিছু বলে দিয়েছে, আচ্ছা তার নিজের বেগ ধরলাম ভি, তখন তার নিজের বেগ হইতেছে কত? ভি। তখন স্রোত না থাকলে তখন তার নিজের বেগটাই তার কি বেগ বলো তো ভাই? লব্ধি বেগ, টি টাইম লাগে। আর স্রোত থাকলে তখন আমাদের দ্বিতীয় কেস, তখন টাইম লাগতেছে কত? টি অন। আচ্ছা, নদী ওই যে সোজাসুজি পার হয়, সোজাসুজি, তাহলে সর্বনিম্ন বা সর্বনিম্ন দূরত্বে যখন পার হবে তখন সূত্রটা কি বলতো ভাই? ডি ডিভাইডেড বাই ডাব্লিউ। তখন এখানে থাকতেছে কত? ডি। আচ্ছা, এখানে তারা তো এস বলে দিচ্ছে, সরি 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 সরি, এইটা আছে ডির জায়গায় আমরা এস দেবো, আর লব্ধি বেগ হইতেছে ডাব্লিউ, পরে এস, আর লব্ধি বেগের সূত্র রুট ওভার এই যে ভি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার। কিন্তু এবার আমাদের কি বলছে আমরা খেয়াল করি, যদি এটা এখান থেকে খেয়াল করি, এখান থেকে আমরা 17 বেগ ভি কিন্তু খুব সহজে বের করতে পারতেছি। ভি ইজ ইকুয়াল টু আসলে কত হইতেছে বলতো ভাই? এস বাই টি হইতেছে। ভি ইজ ইকুয়াল টু এস বাই টি। আর এই ক্ষেত্রে আমাদের যে লব্ধি বেগ, সেই লব্ধি বেগ ভি মানে সরি ডাব্লিউ ইজ ইকুয়াল টু রুট ওভার কত বলতো? ভি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে ভাই। তো এই ক্ষেত্রে দেখো, এই ক্ষেত্রে কিন্তু আমাদের এই যে লব্ধি বেগ, লব্ধি বেগ তাহলে ডাব্লিউর জায়গায় আমরা কি বলতে পারবো? এস ডিভাইডেড বাই কিউ অন টি1, উভয় পক্ষে আমরা কি করে দিলাম? বর্গ করে দিলাম। আচ্ছা, পরে এইখান থেকে আমরা কি করতেছি? আমাদের তখন রুট উঠে যাবে ভি, ভির মানটা হইতেছে কত? এই যে এস বাই টি, তারপরে কত? স্কয়ার মাইনাস কত? স্কয়ার ইউ স্কয়ার। আমাদের স্রোতের বেগ চাইছে, তখন স্রোতের বেগ এই যে নান্না মুন্না ইউ স্কয়ার ইজ ইকুয়াল টু আমরা তখন কি বলতে পারতেছি বলো তো ভাই? কি বলতে পারতেছি? এই যে এস বাই টি তার কত? স্কয়ার মাইনাস এস বাই টি অন, তারপরে কত? স্কয়ার। এটা থাকলো। আর যদি তুমি এখান থেকে সুন্দর করে ইউটা বের করতে চাও, তাহলে বর্গ উঠায়ে এখানে কি দিয়ে দিলা বলো তো? রুট দিয়ে দিলা। কেন প্লাস মাইনাস দিলাম না? কারণ আমরা এখান থেকে বেগের মান চাইছি। আচ্ছা, এবার খেয়াল করো তো ভাই, ভিতরে এইখানেরটা এস স্কয়ার, এইখানেরটা এস স্কয়ার। আমরা যদি এস স্কয়ার কমন নিয়ে বাইরে নিয়ে চলে আসি রুটের বাইরে, তখন বাইরে থাকতেছে কত? এস। আর রুটের ভিতরে কি থেকে যাবে বলো তো ভাই? 1/t স্কয়ার মাইনাস 1/t1 স্কয়ার। দেখছো? 1/t1 স্কয়ার। আচ্ছা, এই যে কত সুন্দর করে তোমার প্রমাণটা হয়ে গেল। এই যে তোমার প্রমাণটা এই দেখো একদম সুন্দরভাবে হয়ে গেছে, ঠিক না? তাহলে এইগুলো কিন্তু আগের ম্যাথটার মতো। এই যে আমাদের কত বলো তো? এফ জি আর এইচ পুরোপুরি সেম, এফ জি আর এইচ পুরোপুরি সেম। ঠিক আছে, আচ্ছা ভাই। তো আমরা এবার পরের ম্যাথটাতে যাব। এই যে আই নাম্বার, সুন্দর একটা ম্যাথ। হ্যাঁ, এইটাও আমার খুব ভালো লাগে। দেখো তোমরা, আশা করি প্রশ্ন দেখে হয়তো তোমাদের খারাপ লাগতে পারে প্রাথমিকভাবে, কিন্তু না, এটাও একটা একদম আমাদের কিউট ম্যাথ, একদম ভয় পায় না। দেখো কি বলছে ভাই? চিত্রে এসি বরাবর প্রবাহিত নদী, এই যে চিত্র হইতেছে এসি, তাহলে এসি এইদিকে প্রবাহিত হইতেছে, এই যে বরাবর নদীটা প্রবাহিত হইতেছে, এই বরাবর নদীটা প্রবাহিত হইতেছে। আচ্ছা, একজন সাঁতারু টি1 সময়ে এবি দূরত্ব, টি1 সময়ে এবি দূরত্ব মানে এবি বরাবর পৌঁছাইছে। ওরে ভাইয়া, তাহলে বুঝতে পারছো প্রথমটা কেস কি? প্রথমটা কেস হচ্ছে সর্বনিম্ন পথে পার হইছে, সর্বনিম্ন পথে পার হইছে। পথে এই যে এবি বরাবর যেদিন গেছে, অবশ্যই তার কিন্তু এই বরাবর রওনা দেওয়া লাগিছিল।
তখন ইউ আর ভি লব্ধি বেগে সে এইভাবে পৌঁছাইছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে প্রথম ক্ষেত্রে টাইম অন টি, তাহলে আমরা কি বলতে পারবো, টি অন এই যে ওইটা আসছে কত, ডি ডিভাইডেড বাই কত বলতো আমাদের লব্ধি বেগ কত বলতো, ডাব্লিউ, ঠিক আছে। আচ্ছা, তখন আমরা কি বলতে পারি, আর এখানে লব্ধি বেগটা কী হবে বলতে পারি, রুট ওভার আমাদের এখানে, আচ্ছা আমরা একটা খেয়াল করে এখানে বলে দিছে সাঁতারু বেগটা ইউ, স্রোতের বেগটা হইতেছে ভি, তাহলে আমাদের অবশ্যই কী হবে বলতো, ইউ স্কয়ার মাইনাস ভি স্কয়ার, যেহেতু সাঁতারু বেগটাকে আমরা ইউ ধরছি, ঠিক আছে। আচ্ছা, স্রোতের বেগটাকে ভি ধরছি, এই জন্য এইভাবে, সুন্দর কথা। এইবার পরেরটা কি বলছে, এবং T2 সময়ে এসি দূরত্ব অতিক্রম করলো, এসি যে এ থেকে সিতে গেছে, তাহলে দেখো এ থেকে সি এইটুক দূরত্ব ডি, এইটুক ডি, তাহলে টোটাল গেছে হচ্ছে কত বলো তো, আমাদের 2D গেছে, তাই না। আচ্ছা ভাই, এখন তুমি খেয়াল করো, তাহলে তুমি কি জানো, সময় ইজ ইকুয়াল টু সরণ বাই লব্ধি বেগ, সরণ বাই লব্ধি বেগ, সময় সরণ বাই লব্ধি বেগ, সরণ বাই লব্ধি বেগ, সরণ তাহলে কত হয়েছে, এখান থেকে ডি, এখান থেকে ডি, তাহলে উপরে গেছে হচ্ছে কত, 2D, এবার হচ্ছে কি বেগ, লব্ধি বেগ। ওরে দেখো, এই দেখো ইউ স্রোত কাজ করতেছে এইদিকে, আর তুমি যখন এইদিকে গেছো তখন তোমার বেগটাও কি এইদিকে না, তখন দুটো ইউ আর ভি কি একই দিকে, তখন তাদের লব্ধি বেগ হবে কত বলো তো, ইউ প্লাস ভি, ইউ প্লাস কত বলো তো, ভি, ইউ প্লাস ভি, যেহেতু একই দিকে গেছো। আর এটা গুলির বেগে যাবো না, মেলা বেগে যাবো না, স্রোত যেদিকে তুমি সেদিকে যাচ্ছ, এটা বলা হচ্ছে অনুকূলে। আর যদি স্রোত যেদিকে তুমি তার এগেনস্টে যাইতেছো, তখন তাকে বলে প্রতিকূল, ঠিক আছে। প্রতিকূল হলে বিয়োগ হয়, অনুকূল হলে যোগ হয়। আচ্ছা, এবার খুবই সিম্পল, আমাদের T1 ও T2 অনুপাত চাইছে, দেখছো। এবার আমরা কি বলবো, তাহলে এটা T1 বাই কত, টু, T2 ইজ ইকুয়াল টু, তাহলে এখানে কি থাকতেছে, ডি, নিচে থাকতেছে কি বলতো, রুট ওভার। আচ্ছা, এটা কিউট করে লেখা যায় জানো কি, এটা কিউট করে লেখা যায় এইভাবে, ইউ প্লাস ভি ইন্টু হইতেছে ইউ মাইনাস, সরি, এটা হইতেছে কত, ইউ মাইনাস ভি। আচ্ছা, অনুপাত একবারে, তখন এটা উপরে চলে যাবে, এইটুকু অবশ্যই তোমার বোঝা উচিত, ইউ প্লাস ভি, আর নিচে থাকতেছে কি বলতো ভাইয়া, 2D, তাই না। আচ্ছা, তো দেখো এইবার আমাদের এইখান থেকে এডি কি বাদ, আর এটা তো জানো এইটুকু আশা করি। আচ্ছা, যাই হোক, তারপর লিখে দিতেছি, এখানে 2 থাকতেছে, রুটের ভিতরে দুটো আলাদা করে লেখা যায়, এবার আমরা এভাবে লিখতে পারি, ইউ, এই যে রুট ওভার ইউ প্লাস ভি ইন্টু রুট ওভার ইউ মাইনাস ভি, উপরে কি আছে শুধুমাত্র ইউ প্লাস ভি, ইউ প্লাস ভি মানে হচ্ছে দুটো রুট, এই যে এইটা ইন্টু রুট ওভার কত বলো তো, ইউ প্লাস ভি। তখন তুমি সুন্দর করে একটা বাদ দিয়ে, তখন আমাদের অনুপাত থাকতেছে রুট ওভার ইউ প্লাস ভি ইস টু রুট ওভার ইউ মাইনাস ভি। কত সুন্দর একটা ম্যাথ, আশা করি তুমি বুঝতে পারছো, ঠিক আছে। ম্যাথটা কিন্তু খুবই সহজ ছিল, ওই জাস্ট আমরা এসি বরাবর গেছি। তুমি জানো সময় মানে কি, সময় মানে সরণ বাই লব্ধি বেগ, সময় ইজ ইকুয়াল টু সরণ বাই লব্ধি বেগ, আশা করি বুঝতে পারছো, ঠিক আছে। আচ্ছা ভাই, আমরা এবার পরে ম্যাথে যাব, দেখি কি বলছে। আচ্ছা, এই দেখো খুব সুন্দর একটা ম্যাথ, এটাও আমাদের ভালো ম্যাথ। এইগুলো যদি ফিজিক্সে যাইতো, ফিজিক্সের জন্য আরও বেশি স্ট্যান্ডার্ড হইতো, কিন্তু ম্যাথের জন্য এগুলো নান্না বাচ্চা, ঠিক আছে। তো কি বলছে, এক ব্যক্তি এই যে সোজাসুজি T1 সময় একটি নদী পারাপার হতে পারে, পারাপার মানে গেছে আইছে, পারাপার শুধুমাত্র যদি বলে পার হইতো তাহলে মানে গেছে, পারাপার মানে গেছে আর আইছে, তাহলে আর কোন বরাবর গেছে, সোজাসুজি মানে সর্বনিম্ন কোন কেস, সর্বনিম্ন দূরত্বের কেস, তাহলে এই ক্ষেত্রে টাইম লাগছে কত, T1, তাহলে T1 ইজ ইকুয়াল টু, যদি শুধু যাইতো গিলে থাকতো ডি, কিন্তু যাওয়া আসা করতেছে দ্যাট সাইডে কত, 2D, নিচে কি বেগ, লব্ধি বেগ, নিচে কি বেগ, লব্ধি, তখন কি হবে উপরে 2D, আর লব্ধি বেগ মানে ভালো করে জানো রুট ওভার। আচ্ছা, ওরা কিন্তু আবার বলে দিচ্ছে সাঁতর বেগটাতে ওরা ইউ ধরতেছে, তাহলে আমাদের এখানে কি হবে, ইউ স্কয়ার মাইনাস ভি স্কয়ার, যদি সাঁতর বেগটাকে ভি ধরতো তাহলে আমরা কি দিতাম, ভি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার। আচ্ছা, এটা এভাবে থাকলো। আচ্ছা, এবার কোশ্চেন কি বলছে, আচ্ছা এবার কোশ্চেন বলছে পরের টুক, তীর বরাবর নদীর প্রস্থের সমান দূরত্ব গিয়ে আবার ফিরে আসে, বুঝিনি, তাহলে আমি একটু সুন্দর করে আঁকি, দেখো কি বলছে ভাই, এই দেখো এই হইতেছে তোমার একটা নদী, ঠিক আছে। আচ্ছা, এটার যে প্রস্থ, এটার প্রস্থ হইতেছে কত বলো তো, ডি, ঠিক আছে। তো তীর বরাবর নদীর প্রস্থের সমান একবার গেছো, মনে করো এই দিক বরাবর গেছো, তাহলে যাওয়ার সময় গেছো একবার কি, ডি, ঠিক আছে। তাহলে আমি ফার্স্টের হিসাব করি আসছে কি আমাদের যাওয়া, একটা জিনিস খেয়াল করবা, গিয়ে ফিরে আসতে টাইম লাগছে T2, মানে কি যাবে এবং আসবে, এই টোটাল টাইম হচ্ছে T2, নট গেলে T2, যাবে এবং আসবে এই টোটাল টাইম মিলে আছে কত বলো তো, T2। তো আমাদের যাওয়ার ক্ষেত্রে ধরি, ঠিক আছে, তাহলে যাওয়ার ক্ষেত্রে যে টাইমটা লাগতেছে আমি ধরলাম সেটা হইতেছে কত আমাদের T প্রাইম,
তো যাওয়ার সময় সে আসলে কোনটুক মানে আমরা জানি সময় সমান হইতেছে কি বলতো সরণ বাই লব্ধি বেগ। সময় মানে সরণ বাই লব্ধি বেগ। খাতায় লেখো সরণ বাই লব্ধি বেগ। সরণ যাওয়ার সময় সরণ কত আসছে বলতো ভাই ডি, আর তখন লব্ধি বেগ কি দেখো স্রোত যেই দিকে যাইতেছে তুমিও কি সেই একই দিকে যাইতেছো, তখন এটা কত হবে বলতো ভাই ইউ প্লাস ভি। ঠিক আছে, এটা হচ্ছে যাওয়া। আর যখন তুমি আসতেছো, যখন তুমি আসো ঠিক আছে আবার ফিরে আসতেছো, তখন তোমার টাইম লাগলো ধরলাম হইতেছে কত বলতো টি ডবল প্রাইম। কেন যাওয়ার সময় তুমি যে দূরত্ব যাইতেছো আসার সময় ঠিক একই দূরত্ব আসতেছো, বাট যাওয়ার সময় তুমি যাচ্ছ কি আমাদের অনুকূলে, তখন তুমি একদম স্মুথলি চলে যেতে পারবা, সময় খুবই কম লাগবে। বাট যখন তুমি ফিরে আসতেছো তখন তুমি প্রতিকূলে আসতেছো, তখন কিন্তু তোমার টাইমটা একটু কী লাগবে বেশি লাগবে। সরণ তো সেম, সরণটা কত ডি, বাট এই দিকের যে বেগ এইবার তুমি প্রতিকূলে আসতেছো, স্রোতের এগেনস্টে, স্রোত যাচ্ছে এই দিকে তুমি আসতেছো এই দিকে। ঠিক আছে ভাই, আর অবশ্যই কিন্তু তোমার বেগটা বড়, দ্যাটস ওয়াই তুমি কী দিবা বলো তো ভাই ইউ মাইনাস ভি। কারণ স্রোতের বেগের তুলনায় তোমার বেগ যদি বেশি না হয় তখন কিন্তু তুমি কখনোই ব্যাক আসতে পারবা না, স্রোত যে দিকে যাইতেছে তার এগেনস্টে কখনো আসতে পারবা না। তখন আলটিমেটলি কথা হইতেছে কি যাওয়া এবং আসা, এই যাওয়া এবং আসা এই টি প্রাইম আর ডবল টি প্রাইম এটা মানে হইতেছে কত বলতো টি টু। তাহলে টি টু মানে হইতেছে কত বলতো ভাই ডি ইউ প্লাস ভি যোগ ডি ইউ মাইনাস ভি। আশা করি বুঝতে পারছো, ওই দুইটা টাইম মিলে কিন্তু টি টু, যাওয়া প্লাস আসা, যাওয়া প্লাস, তাহলে টি টু ইজ ইকুয়াল টু এইটা যোগ এইটা, এইটা যোগ এইটা। ঠিক আছে, যাই হোক এইবার তো সিম্পল, আমাদের কি চাইছে অনুপাত চাইছে। অনুপাতটা ভাই এই যে কি বলতো ভাই অনুপাতটা সুন্দর করে বলতে পারবো টি ওয়ান ডিভাইডেড বাই কত টি টু ইজ ইকুয়াল টু টি ওয়ান মানে উপরে কি যাচ্ছে টু ডি, নিচে কি আসতেছে বলতো ওই যে রুট ওভার কত ইউ স্কোয়ার মাইনাস কত ভি স্কোয়ার ইন্টু আমাদের টি টু। আচ্ছা যার এটা তো ভালো করে বুঝো যে লসাগু, লসাগুটা আসলে কত হবে না বলো তো, লসাগুটা মানে উপরে এবং সেটা উপরে চলে যাবে ইউ স্কোয়ার মাইনাস কত বি স্কোয়ার। কেন কারণ ইউ প্লাস বি ইন্টু কত ইউ মাইনাস বি, এটুকু তোমার বোঝা উচিত। আর এখানে নিচে কি থাকবে না ডি, এখানে থাকবে না হচ্ছে কত ইউ মাইনাস ভি যোগ ডি, এখানে কি থাকবে না বলো তো ইউ প্লাস ভি। এই তো সুন্দর, তখন এখান থেকে কি থাকতেছে বলো তো, এখান থেকে দেখি কিছু কাটাকাটি যায় কিনা, এখান থেকে ডি কি কাটাকাটি গেছে। আচ্ছা তখন কি থাকতেছে বলো তো টু, আর একটু জিনিস আমরা সুন্দর করে কি বলতে পারতেছি ইউ প্লাস ভি ইন্টু ইউ মাইনাস ভি। আচ্ছা নিচে ওই যে রুটের ভিতর ওই অংশটা, রুটের ভিতর এটা কি থাকছে ইউ প্লাস ভি ইন্টু ইউ মাইনাস ভি। তাহলে একবার লিখি ইউ প্লাস ভি ইন্টু রুটের বাইরে গেলে কত হবে ইউ মাইনাস ভি। আচ্ছা সুন্দর, আর এখানে আসলে কি থাকতেছে দেখি। আচ্ছা এখান থেকে সরি আমি ডি কাটছি কীভাবে, এখান থেকে আসলে একটা ডি কমন যায়, এখান থেকে একটা ডি কি যায় কমন যায়, তারপর আসলে বাদ যাবে। একটু খেয়াল করো ভাই ডি কমন যায় আসলে বাদ যাবে, তখন আমি এটা সুন্দর করে এখান থেকে বাদ দিয়ে আমি এটা একটা কিসের ভিতর দিতে পারি বলো তো ভাই সেকেন্ড ব্র্যাকেটের ভিতর দিতে পারি। এই তো তাহলে এখান থেকে যদি যোগ বিয়োগ করি তাহলে কি থাকতেছে বলতো ইউ মানে ইউ মাইনাস ভি ইউ প্লাস ভি, তাহলে মাইনাস ভি মাইনাস কেটে যায়, তখন থাকতেছে কত টু ইউ থাকে, তখন এই টু কি কাটা। আচ্ছা তাহলে এইখান থেকে এটা বাদ যায়, এখান তাহলে উপরে শুধু রুট ওভার কি থাকতেছে বলো তো ইউ প্লাস ভি, তাহলে উপরে কি থাকতেছে এখান থেকে কি যাচ্ছে এইটা বাদ যায়, এখানে থাকতেছে রুট ওভার কত বলো তো ভাই ইউ মাইনাস ভি। তাহলে দুইটা যদি রুটের ভিতরে নিয়ে আসি, রুটের ভিতরে নিয়ে আসলে কত হবে ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার, আর নিচে দিন শেষে কি পড়ে আছে বলো তো, নিচে শুধুমাত্র দিন শেষে পড়ে আছে ইউ। তো এইটাই হইতেছে আমার অনুপাত, দেখো তো এই যে রুট ওভার ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার বাই কত ইউ। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো, জাস্ট বাংলা ক্যালকুলেশন, আর এইটুকু সুন্দর করে বুঝালাম, একটু ধৈর্য সহকারে মানে বুঝো, তাহলে আশা করি বুঝতে পারবা। আচ্ছা যাই হোক আমরা এবার পরের কোশ্চেনে যাই। আচ্ছা দেখি পরের কোশ্চেনটা কি বলছে, দেখি কে নাম্বার কোশ্চেন কি বলছে। দুইজন সাঁতারুর একজন ইউএন গতিবেগে সাঁতরিয়ে ক্ষুদ্রতম পথে, নাইস, অপরজন ইউ2 গতিবেগে সাঁতরিয়ে ক্ষুদ্রতম সময়, তাহলে দুটা কেস, কি কেস, একটা ক্ষুদ্রতম পথ আর একটা আছে ক্ষুদ্রতম সময়। আচ্ছা ভি বেগে প্রবাহিত একটি নদী পার হওয়ার জন্য একই সঙ্গে যাত্রা শুরু করে এবং উভয়ে নদীর অপর তীরে একই সাথে পৌঁছাইছে। কিভাবে সম্ভব হয়েছে বলো তো, কিভাবে সম্ভব হয়েছে, কারণ তাদের বেগ আলাদা আলাদা। এই যে একটা ইউ1 আর একটা হইতেছে কত ইউ2, যদি তাদের একই বেগ থাকতো তাহলে কখনোই তারা একই সময় পৌঁছাইতে পারতো না, কারণ তাদের বেগ তো সমান। তখন একজন যদি স্রোতের সাথে 90 ডিগ্রি কোণে রওনা দেয় তখন সে সর্বনিম্ন সময়ে পৌঁছাবে, আর আরেকজন যদি স্রোতের সাথে স্থূল কোণে রওনা দেয় তখন সে সর্বনিম্ন পথে পৌঁছাবে যদি তার বেগটা বেশি হয়। আচ্ছা যাই হোক আমাদের প্রথম কেসটা বলছে ক্ষুদ্রতম পথ। ঠিক আছে, ক্ষুদ্রতম পথে একই টাইম, দুজনের টাইম টি, এরও টাইম টি লাগছে, এরও টাইম টি লাগছে, বাট এই টাইমটা বের করার সূত্র কি, এই টাইমটা বের করার সূত্র হইতেছে সরণ ডিভাইডেড বাই কি বেগ লব্ধি বেগ, তাহলে সরণ হইতেছে ডি আর লব্ধি বেগ রুট ওভার তার বেগটা ছিল ইউ1, তাহলে ইউ1 স্কয়ার মাইনাস কত ভি। বাট এনার ক্ষেত্রে সূত্রটা কি, ক্ষুদ্রতম সময়ে পার হওয়ার যে সূত্র
সেটা টি ইজ ইকুয়াল টু বলো তো ভাই ইউ2, তার বেগটা ছিল হইতেছে ইউ2। আচ্ছা এখানে একটা স্কোয়ার হবে। আচ্ছা তো এখন তুমি খেয়াল করো দুইটা টাইম যেহেতু সমান, দুটো লেফট হ্যান্ড সাইড সমান, তাহলে দুটো রাইট হ্যান্ড সাইডও সমান হয়ে যাবে। তখন তুমি বলতে পারবা ডি নিচে হইতেছে কত u1 স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ডি, নিচে হইতেছে কত ইউ2, আমি উভয় পক্ষেতে ডি বাদ দিয়ে এবং যদি উল্টাই দিই তখন আমরা কি থাকতেছে u2 ইজ ইকুয়াল টু রুট ওভার u1 স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার। এবার উভয় পক্ষে যদি আমরা বর্গ করে দিই তখন কি হবে u2 স্কোয়ার ইজ ইকুয়াল টু কত u1 স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার। আচ্ছা তো এটাও অ্যান্সার না, আমাদের যদি আমরা প্রমাণের সাথে মিলাইতে যাই তখন ওরা স্রোতের বেগটাকে সিম্পলি একা রাখছে, তখন আমরা কি বলতে পারতেছি বলতো ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু u1 স্কোয়ার মাইনাস u2 স্কোয়ার। এই যে খুবই সুন্দর একটা প্রমাণ হয়ে গেল, ঠিক আছে ভাই। আচ্ছা তো আমরা এবার পরের ম্যাথটা দেখি যে পরের ম্যাথটা কি আছে। আচ্ছা দেখো এই যে এম নাম্বার ম্যাথ। আচ্ছা কি কত নাম্বার? এম নাম্বার ম্যাথ। এম নাম্বার ম্যাথ কি বলছে? 550 মিটার প্রশস্ত একটি নদী, তাহলে ডির মান দেওয়া রইতেছে কত 550 মিটার, দাও 550 মিটার। আচ্ছা সুন্দর কথা, অথবা 0.55 কিলোমিটার। আচ্ছা 0.55 কিলোমিটার। আচ্ছা কি বলছে? একটি নদীর স্রোত 3 কিলোমিটার পার আওয়ার বেগে প্রবাহিত হচ্ছে। স্রোতকে আমরা কি ধরলাম? ইউ ধরলাম। 3 এই যে কিলোমিটার পার আওয়ার বেগে প্রবাহিত হইতেছে। দুইটি নৌকার একটি 5 কিলোমিটার পার আওয়ার বেগে ক্ষুদ্রতম পথে, ওই যে দেখছো এক কেস কতবার রিভিশন হইতেছে, এবং অপরটি একই বেগে, তাহলে দুইটারই বেগ হইতেছে সেম, দুইটারই বেগ হইতেছে 5 কিলোমিটার পার আওয়ার। বাট একটা হইতেছে ক্ষুদ্রতম পথে আর একটা হচ্ছে ক্ষুদ্রতম সময়, একটা হচ্ছে ক্ষুদ্রতম পথে, ঠিক আছে, আর একটা হচ্ছে ক্ষুদ্রতম সময়ে নদীটি অতিক্রম করার চেষ্টা করতেছে। যদি তারা একই সময় যাত্রা শুরু করে তবে তাদের অপর পাড়ে পৌঁছাবার সময়ের পার্থক্য কত? সুন্দর কথা। একজন হচ্ছে ক্ষুদ্রতম পথে পাড়ি দিয়েছে, আরেকজন হচ্ছে ক্ষুদ্রতম সময়ে পাড়ি দিয়েছে। দুজনের সময় অবশ্যই সময় একই লাগবে না, একজনের বেশি লাগবে, একজনের কম লাগবে, তাদের সময়ের ডিফারেন্সটা চাইছে। তো আমরা প্রথমটা হইতেছে, প্রথম কেসটা কি বলতো? প্রথমটা হচ্ছে ক্ষুদ্রতম পথে, তাহলে ওই ক্ষেত্রে যে টাইমটা লাগছে সেটা হইতেছে t1। সেটা আমরা কি জানি বলতো? ডি ইজ ইকুয়াল টু নিচে রুট ওভার সিম্পলি বলতে পারবো ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। আচ্ছা তাহলে উপর থাকতেছে 0.55, নিচে থাকবে রুট ওভার 5 স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার। তো এইটুক যদি আমরা ক্যালকুলেশন করি তখন কি থাকতেছে 0.55 নিচে রুট ওভার 25 মাইনাস 9, তখন এটা আসে আসছে 0.1375 আওয়ার, এত আওয়ার লাগতেছে। আর দ্বিতীয়টা হচ্ছে ক্ষুদ্রতম সময়, টিটা মিনিমাম, তাহলে এই সূত্রটা কি? জাস্ট ডি ডিভাইডেড বাই ভি, তাহলে 0.55 ডিভাইডেড বাই কত 5 মানে 0.11, কত হবে 0.11 আওয়ার। তাহলে তাদের সময়ের যে পার্থক্য ডেলটি সেটা আমরা কি দিচ্ছি? বড়টা মাইনাস ছোটটা, তখন করলে আসলে কত আসতেছে 0.1375 মাইনাস 0.11, তো এটা বেসিক্যালি আসে 0.0275 এত আওয়ার। আর এটা তুমি যদি 60 দিয়ে গুণ করো তখন আমাদের আসে বেসিক্যালি 1.65 মিনিট, ঠিক আছে। তো যাই হোক, আশা করি বুঝাইতে পারছি যে আমরা কীভাবে এইগুলো সলভ করব। তো ভাইয়া আমি আবার বলতেছি, এই ম্যাথগুলো তুমি তখনই বুঝতে পারবা যখন তুমি লেকচার 1টা দেখে আসবা, ঠিক আছে। গরমে তো ভাই অবস্থা খারাপ, অনেক ক্লান্ত লাগতেছে ক্লাস করাইতে করাইতে, তারপরে কিছু করার নাই, করাইতে তো হবে। ইনশাল্লাহ আজকে সবগুলো শেষ করব। আচ্ছা এল নাম্বার কোশ্চেনটা যদি আমরা পড়ি দেখি কি বলছে। একটি নৌকা 100 কিলোমিটার বেগে চলে ঘন্টায়, ঠিক আছে, মানে এক কথায় যে নৌকার যে বেগ সেটা হইতেছে 10 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে, 10 কিলোমিটার পার আওয়ার ঘন্টায় 6 কিলোমিটার বেগে প্রবাহিত, ঠিক আছে। তাহলে আমাদের ইউ তার বেগটা হইতেছে কত 6, স্রোতের যে বেগ 6 কিলোমিটার পার আওয়ার, 500 মিটার চওড়া, তাহলে ডি ইজ ইকুয়াল টু 0.5 কিলোমিটার। একটি নদী পাড়ি দিতে চাই, এই যে
নৌকাটি ন্যূনতম পথে নদীটি পাড়ি দিতে কত সময় লাগবে? ন্যূনতম পথে মানে ন্যূনতম বা সর্বনিম্ন পথে। তো সেই ক্ষেত্রে টাইমের সূত্র কি? ডি ডিভাইডেড বাই ডাব্লিউ। দেখছো কতবার রিপিট হয়েছে? আর ডি ডাব্লিউ মানে হচ্ছে √v² - u²। ভাই এবার সুন্দর করে ডাটা বসাবা। 0.5 নিচে হবে √, কত বলো তো? 100 - 36, পরে যেটা আসতেছে আমাদের সেটাই হইতেছে উত্তর। ঠিক আছে, ফার্স্টে আসবে এত আওয়ার, পরে 60 দিয়ে গুণ করলে মিনিটে চলে আসবে। ঠিক আছে, আশা করি বুঝাইতে পারছি। তো ভাই এবার হচ্ছে আমাদের পরের প্রশ্ন। আমাদের দুইটা আছে 3 নম্বরের, আমরা এগুলো সলভ করার ট্রাই করি। দেখো এর নাম্বার কোশ্চেন কি বলছে? এক ব্যক্তি নদীর স্রোতের সাথে সমকোণে যাত্রা করে। আহারে কত সুন্দর কেস, সর্বনিম্ন সময়ের কেস, তাই না? আশা করি ধরতে পারছো। এই যে স্রোতের বেগ, এই যে আছে তার বেগ, স্রোতের সাথে সমকোণে যাত্রা করে। সমকোণে কি করছে? যাত্রা করে যাত্রা স্থানের, কোন স্থানের বলো তো ভাই? এই যে যাত্রা স্থানের বিপরীত বিন্দু হতে, আচ্ছা যাত্রা স্থানের বিপরীত বিন্দুতে হইতেছে এটা, বিপরীত বিন্দু থেকে নদীর তীর বরাবর 500 মিটার দূরে পৌঁছালো। এই যে নদীর তীর বরাবর এইখান থেকে যে এইখানে পৌঁছালো, এটা হইতেছে কত মিটার? 500 মিটার। যারা ফিজিক্সে একটু পড়াশোনা করছো, আমার ভেক্টর ক্লাসটা যারা করছে তারা কিন্তু জানো ভাই, এটা আছে পার্শ্ব সরণ। এটা আছে কি সরণ? পার্শ্ব সরণ। পার্শ্ব সরণ কাকে বলে ভাই? আমি যে বিন্দু থেকে যাত্রা শুরু করছি তার ঠিক বিপরীত বিন্দু থেকে যতটুকু সরে গেলাম তাকে কি বলে? পার্শ্ব সরণ। আমি যে বিন্দু থেকে যাত্রা শুরু করছি তার বিপরীত বিন্দু থেকে যতটুকু সরে গেলাম এটাকে কি বলে? পার্শ্ব সরণ। ফিজিক্সের ভেক্টরে কিন্তু আছে। যাই হোক ভাই, কোনো অসুবিধা নেই। এখন কোশ্চেনের বাকিটুকু দেখে কি বলছে? সাঁতারুর বেগ স্রোতের বেগের কি হলে দ্বিগুণ হলে নদীর প্রস্থ কি করো? নির্ণয় করো। নদীর প্রস্থটা চাইছে। নদীর কি চাইছে বলো তো ভাই? প্রস্থ চাইছে। সাঁতারুর বেগ স্রোতের বেগের দ্বিগুণ। সাঁতারুর যে বেগ সেটা ধরলাম হইতেছে কত? ভি। আর স্রোতের বেগটাকে ধরলাম হইতেছে কত বলো তো? ইউ। ঠিক আছে, আচ্ছা মানে ইউ যদি এইখানে কত হয় বলো তো? 1 হয়, তাহলে আমাদের যে স্রোতের যে বেগ সেটা হচ্ছে কত হবে বলো তো? 2 হবে। ধরে নিচ্ছি, ধরি, বা তুমি একটা এক্স হলে এটা 2x, যা কিছু ধরবে, কোনো অসুবিধা নেই। এই যে কি বলছো? সাঁতারুর বেগ স্রোতের বেগের দ্বিগুণ হলে নদীর প্রস্থ নির্ণয় করো। নদীর প্রস্থ হইতেছে কি বলতো? এই ডিটা বের করতে হবে। ঠিক আছে ভাই, আচ্ছা এটা আমরা সুন্দর একটা নিয়মে বের করতে পারি। আমরা এই ক্ষেত্রে জানি, দেখো ভাই আমরা এখানে কি বলতে পারবো? আমরা ফিজিক্সের নিয়মে সুন্দর করে সলভ করতেছি। ফিজিক্সের নিয়মে ভাই দেখো এইখান থেকে এইটুকু সরণ হইছে। আচ্ছা, সরণের সূত্র S = VT। কেন? কারণ নদী নৌকায় সকল জিনিস সমবেগে চলবে। কোন বেগে চলবে? সমবেগে চলবে। ভাই আপনি কোন অক্ষ বরাবর সরণ নেছেন? ভাই আপনি এক্স অক্ষ বরাবর সরণ নেছেন, দেখেন SX। তাহলে কোন অক্ষ বরাবর বেগ নেবেন? অবশ্যই এক্স অক্ষ বরাবর বেগ নেবেন। আচ্ছা, টাইমের কি কোনো দিক আছে? না, টাইমের কোনো দিক নাই। ভালো কথা। ভাইয়া এই Vx এর পরিচয়টা কি? সুন্দর করে লেখেন তো। এই Vx এর পরিচয় হচ্ছে এক্স অক্ষ বরাবর মোট বেগ। এক্স অক্ষ বরাবর কি বেগ? মোট বেগ। এক্স অক্ষ বরাবর মোট বেগ। ঠিক আছে ভাইয়া, নট স্রোতের বেগ, নট অন্য কারোর বেগ, এক্স অক্ষ বরাবর বেগ, এক্স অক্ষ বরাবর মোট বেগ। এখন দেখেন SX এই যে 500 কত সরছে? 500। আচ্ছা, এক্স অক্ষ বরাবর মোট বেগ আপনি একটু চাইয়ে দেখেন তো ভাই, এখানে এক্স অক্ষ বরাবর বেগ শুধুমাত্র কার আছে? ইউর আছে না? এই ভি কোন অক্ষে? ওয়াই অক্ষে। ওয়াই অক্ষ বরাবর নেওয়া যাবে না, এক্স অক্ষ। তাহলে এখানে কি নিচ্ছি বল? ইউ। আচ্ছা এবার ভাই টাইম, এই সর্বনিম্ন সময়ে যদি নদী পার হইতে হয় সেই ক্ষেত্রে টাইমের সূত্র কি? খুব ভালো করে জানেন, ডি ডিভাইডেড বাই হচ্ছে কত বলেন তো? ভি। ডি ডিভাইডেড বাই কত? ভি। ডি ডিভাইডেড বাই ভি। ঠিক আছে, আচ্ছা এবার দেখেন আপনার সুন্দর করে আপনার কিন্তু ডি বের হয়ে যাবে। কিরকম বের হয়ে যাবে? এটা হচ্ছে কত? 500 = ইউর মান আপনি 1 ধরেছেন বা যা কিছু ধরেন, মানে ইউ যদি ইউ হয় তাহলে আমি কি আর কত বলবো? আপনি এটা এক্স যাবেন, ধরেন আপনি এটা এক্স ধরলে এটা কত হবে? 2x। দেন আপনার মন চাচ্ছে এক্স যাবেন, দেন 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 এখানে কত? এক্স, 2x। তাহলে এক্স এক্স কাটা 2 এর সাথে গুণ হয়ে যাবে। ডি কত বলুন তো? 1000 মিটার অথবা কত? 1 কিলোমিটার। ঠিক আছে ভাই, আশা করি বুঝাইতে পারছি। খুব সুন্দর নিয়ম বোঝা যাচ্ছে ফিজিক্স সেটটা দিয়ে। ঠিক আছে, আর একটা নিয়মে বোঝানো যাইতো, কিন্তু আশা করি এটা আপনি খুব সহজে বুঝতে পারছেন। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে ভাই, আমরা এবার পরের কোশ্চেনটা সলভ করবো। চলেন। আর যদি এখানে প্যারা খান, আপনি সুপার 30 HSC চ্যানেলে যান, ওইখানে ভেক্টরের প্লেলিস্ট আছে, নদী নৌকায় ফিরে যাও, দেখতে পারবা সব ওইখানে সুন্দর করে দেওয়া আছে। যদি একটু তোমার ধৈর্য থাকে, ভালো করে পড়াশোনা করতে গেলে তো একটু ধৈর্য থাকা লাগবে ভাই, একটু তো খোঁজা লাগবে। আচ্ছা তো চলেন, এবার আমরা কত নাম্বার সলভ করব? ও নাম্বার সলভ করব। সুন্দর একটা কোশ্চেন, এটা একদম বেসিকের একটা কোশ্চেন। আমরা জানি লব্ধি অলওয়েজ বড় বলের কাছাকাছি থেকে বা বড় বলের দিকে একটু হেলানো থাকে, এটা স্বাভাবিক।
যার পাওয়ারটা বেশি সবাই তার সাপোর্টে একটু বেশি কথা বলে, তাই না? আচ্ছা যাক, আমাদের সেটা আজকে প্রমাণ করতে হবে। কি বলছে? দেখাও যে কোনো বিন্দুতে ক্রিয়ারত দুটি অসমান বেগের লব্ধি বৃহত্তর বেগের দিকে অধিকতর হেলানো আছে, ওটা আমরা দেখাইতে হবে। আচ্ছা চলেন দেখাই। এখানে একটা বস্তু আছে, এইদিকে একটা বস্তু, এইদিকে বেগ কাজ করতেছে ইউ, এইদিকে বেগ কাজ করতেছে ভি, তাদের যে লব্ধি আছে, লব্ধি এইদিকে যে কাজ করতেছে এটা হইতেছে কত বলেন তো? ডাব্লু। ইউ আর ভি পরস্পর কত কোণে ক্রিয়াশীল? আলফা কোণে ক্রিয়াশীল। লব্ধি এটার সাথে থিটা কোণে ক্রিয়াশীল। আচ্ছা আমরা ধরে নিতেছি, আমরা ধরে নিলাম, আচ্ছা ওই কালি তো দিলে আপনারা দেখতে পারবেন না, আমরা ধরে নিলাম ইউ গ্রেটার দ্যান কত? ভি। আচ্ছা তাহলে লব্ধি একটা ইউর সাথে কোণ তৈরি করছে আর একটা বির সাথে কত কোণ তৈরি করছে? এই কোণটা ধরলাম হচ্ছে কত? বিটা। তাহলে আমাদের দেখাইতে হবে এই থিটাটা হচ্ছে কি ছোট কার তুলনায়? বিটার তুলনায়। কেন ছোট? কারণ লব্ধি বড় বলের কাছে হেলানো থাকে, তাহলে কাছাকাছি যদি থাকে তাহলে অ্যাঙ্গেলটা ছোট হবে। এটাই আমাদের থিওরিটিক্যাল প্রমাণ করতে হবে, আমরা থিওরিটিক্যাল এটা প্রমাণ করব, ঠিক আছে ভাই? আচ্ছা দেখেন, তো আমরা ফার্স্টে থিটার সাথে অ্যাঙ্গেলটা নিই, তখন আমরা কি বলবো? ট্যান থিটা ইজ ইকুয়াল টু, যার সাথে অ্যাঙ্গেল সে নিচে কি আছে? সিঙ্গেল, তাহলে উপরেরটা কী হবে বলুন তো? ভি সাইন আলফা যোগ এখানে কি থাকতেছে? ভি কি আলফা কজ আলফা। এটা একটা কেস। আচ্ছা আর পরের যেটা কেস আছে, এবার আপনি বিটার সাথে অ্যাঙ্গেল ধরেন, তখন এখানে কি বলতেছেন? ট্যান বিটা, পরে যার সাথে অ্যাঙ্গেল লব্ধি, যার সাথে অ্যাঙ্গেল নিচে থাকবে সে সিঙ্গেল, তাহলে উপরে থাকবে কি আলফা ইউ সাইন আলফা যোগ এখানে থাকবে হচ্ছে ইউ কি আলফা কজ আলফা। আচ্ছা এবার আপনি একটা জিনিস খেয়াল করেন ভাইয়া, এইবার আমরা সুন্দর একটা লজিক দিয়ে এটা প্রমাণ করবো, আশা করি আপনার লজিকটা খুব ভালো লাগবে, ঠিক আছে? আচ্ছা লজিকের জন্য একটা খেয়াল রাখবেন, এই আলফাটা হইতেছে আমাদের সূক্ষ্মকোণ, আলফাটা হইতেছে আমাদের সূক্ষ্মকোণ, আমরা হিসাব করে করতেছি। দেখেন আমি নিচ থেকে একটা ভি কমন নিব, ভি কমন নিলে কি থাকে বলুন তো? ইউ বাই ভি যোগ কি আলফা কজ আলফা, আর উপরে একটা ভি আছে, তখন এই কমন নেওয়া ভি আর উপরে ভি কাটাকাটি, যে উপরে শুধুমাত্র কি আলফা থাকে? সাইন আলফা। এই যে ট্যান থিটা ইজ ইকুয়াল টু এই জিনিসটা থাকে। একইভাবে এইখানে দেখেন, এইখানে কি আছে? ট্যান বেটা, আপনি নিচের থেকে একটা ভি কমন নেবেন, সরি ইউ কমন নেবেন, তখন কি থাকে? ভি বাই ইউ যোগ কি আলফা কজ আলফা। নিচের কমন নেওয়া ইউ আর উপরের ইউ বাদ, যে উপরে শুধুমাত্র কি আলফা থাকে? সাইন আলফা। এবার একটু খেয়াল করেন তো, দেখেন তো এইখানে লবে যা আছে এখানে লবে তাই আছে, এটার সাথে এখানে যা যোগ হচ্ছে এখানেও তাই যোগ হচ্ছে, তাহলে আমাদের খেলাটা হচ্ছে এইখানে ঘুরে যাবে। দেখেন একটা হচ্ছে ইউ বাই ভি আর একটা হচ্ছে ভি বাই ইউ। আপনাকে মাত্রই বলা হয়েছে মানের দিক থেকে ইউটা হচ্ছে বড় আর ভিটা কি ছোট। তাহলে একটা জিনিস খেয়াল করেন যে আমাদের এইখানে ইউ হইতেছে বড়, ভি হইতেছে কি ছোট, তাহলে এই যে ইউ বাই যে ভি, আমাদের যদি কখনো একটু আপনি খুব ভালো করে জানেন, যদি লবের মানটা হরের তুলনায় বড় হয় তখন ওই ফ্র্যাকশনের মানটা একের তুলনায় কি হবে? বড় হবে। লবের মানটা হরের তুলনায় বড় হলে ওই ফ্র্যাকশনের মানটা একের থেকে কি বড় হবে। আর এইখানে এই যে লব ছোট হর বড়, তাহলে এই যে ফ্র্যাকশনের যে মান এটা একের থেকে কি হবে? ছোট হবে। এখন একের থেকে বড় একটা জিনিস দিয়ে আপনি এখানে যোগ করতেছেন, তাহলে আমাদের এই কেসে হরের মানটা কি বড়? কার তুলনায়? এটার তুলনায়। আমি ধরলাম এটা আসছে মনে করেন 2 যোগ মনে করেন কজ আলফা, এটা মনে করেন আসলো 0.7, তাহলে 0.7 যোগ কজ আলফা কে বড় হবে? অবশ্যই এইটা। তাহলে এই ক্ষেত্রে হরটা কি বড়? হর বড় হলে তখন এই টোটাল যে ভগ্নাংশ আছে, এই টোটাল যে ভগ্নাংশ এটা তখন আবার কি হয়ে যাবে? ছোট। আর এই পাশের এই টোটাল জিনিসটা যদি ছোট হয়ে যায় তখন থিটার মানটাও কি হয়ে যাবে? ছোট হয়ে যাবে। আশা করি বুঝছেন। আর এই ক্ষেত্রে কি হচ্ছে? এটার তুলনায় এখানে হরটা কি ছোট, তাহলে এখানে আমি কি বলতেছি? এইটার তুলনায় এই হরটা কি ছোট, তাহলে দেন এই তখন টোটাল এই ভগ্নাংশটা কি হয়ে যাবে বলুন তো? এই ভগ্নাংশটা তখন কি হয়ে যাবে? বড়। আর এই ভগ্নাংশটা বড় হলে তখন বিটার মানটাও কি হয়ে যাবে? বড়। এইভাবে আপনার থিওরিটিক্যালি প্রমাণ দেবেন, যেভাবে স্যার থিটা ছোট ওইভাবে বিটাটা কি হবে? বড় হবে। আশা করি বুঝতে পারছো, ঠিক আছে? আচ্ছা, 4-এর ম্যাথগুলো ভাই আসলে অসাধারণ ম্যাথ, অস্থির ম্যাথ, একদম বস লেভেলের ম্যাথ। তুমি খুব ভালো করে বুঝবা আর ছোট্ট একটা জিনিস মনে রাখবা যে এইগুলো করার জন্য তোমার কিছু কিছু ডিফারেন্সিয়েশনের নলেজগুলো লাগে। ডিফারেন্সিয়েশনের সর্বনিম্ন লঘুমান ও গুরুমান করছো না? অবশ্যই করছো ফার্স্ট ইয়ারে, সেইগুলোর কনসেপ্ট তোমার একটু জানা থাকা লাগবে, ঠিক আছে? তো যাই হোক, ভয় পায় না, ভয় পাইলে কিন্তু হইবে না, আমি তো আছি, সুন্দর করে করাই দিব। 2বার প্র্যাকটিস করবা, 3বার এবার নিজেই বস হয়ে যাবা, ঠিক আছে? চলো, বস্তুকণা
2 সেকেন্ডে 3 ms ইনভার্স অন বেগে পূর্ব দিকে। আচ্ছা, যখনই আমাদের এরকম আমাদের ডিরেকশনগুলো বলে দিছে তখন আমরা এগুলো সুন্দর করে এঁকে ফেলি, সুন্দর করে এঁকে ফেলি, ঠিক আছে? তাহলে আমাদের কোনো একটা বস্তু কণা 2 সেকেন্ডে 3 ms ইনভার্স অন বেগে পূর্ব দিকে এ থেকে বি পর্যন্ত যায়। এটা উত্তর, এটা দক্ষিণ, এই দিকে এটা হইতেছে কি পূর্ব, এটা হইতেছে কি আমাদের পশ্চিম। তাহলে এই যে আমি এইখান থেকে ধরলাম, এইখান থেকে এ থেকে বি, এটা ধরলাম এ, এটা হইতেছে কি বলতো বি। আচ্ছা, তাহলে 2 সেকেন্ডে 3 ms ইনভার্স অন বেগে গেছে, তাহলে কতটুকু পথ অতিক্রম করছে? আমরা সমবেগের সূত্র জানি, s = কত ভিটি। তো ভির মান হইতেছে 3, টাইম লাগছে 2, তাহলে 3 দুগুণী 6 মিটার। তাহলে 6 মিটার গেছে, আসছে এইভাবে করে 6 মিটার গেছে পূর্ব দিকে এ থেকে বিতে। ভালো কথা, ভালো কথা। অতঃপর তা 3 সেকেন্ডে এত বেগে বি থেকে সি পর্যন্ত দক্ষিণ পূর্ব দিকে যায়। এবার তার মন চাইছে সে আর পূর্ব দিকে যাইতে ভালো লাগতেছে না, এইখান থেকে সে দক্ষিণ পূর্ব দিকে গেছে, দক্ষিণ পূর্ব। অনেকে জিনিসটা ধরতে পারো না, তখন সুন্দর করে জানো এটা কি করবো ভালো বলো তো ভাই? সুন্দর করে এইখানে আর একটা কোয়াড্রেন্ট এরকম চিন্তা করে নিবা। চিন্তা করার পরে এটাকে তুমি কি বলবো জানো? এটা বরাবরের মতো, এটাও সেই উত্তর, এটা কি দক্ষিণ, এটা পূর্ব, আর এই দিকের এটা কি পশ্চিম। ঠিক আছে ভাই? আচ্ছা, তো এইখান থেকে সে কিভাবে করে গেছে আমি একটু ছোট করি। এখান থেকে সে বি থেকে সি পর্যন্ত দক্ষিণ পূর্ব, দক্ষিণ পূর্ব, উত্তর পূর্ব, যাই কিছু বলুক, যদি এরকম কথা যদি পাও তাহলে বুঝবা একদম দক্ষিণ আর পূর্বর মাঝামাঝি গেছে। তাহলে বুঝবা দক্ষিণ আর পূর্ব এরকম মাঝামাঝি, একদম মাঝামাঝি। দক্ষিণ পূর্ব যদি বলতো উত্তর পূর্ব, তাহলে উত্তর পূর্বের মাঝামাঝি, মানে মানে তোমার এই অ্যাঙ্গেলটা কত ডিগ্রি হবে বলো তো ভাই? 45 ডিগ্রি। বা এই অ্যাঙ্গেলটা কত ডিগ্রি হবে? 45 ডিগ্রি। বুঝাইতে পারছি? একদম মাঝ বরাবর হবে, দক্ষিণ পূর্ব একদম মাঝ বরাবর হবে। বুঝাইতে পারছি? যদি বলতো দক্ষিণ পূর্ব 30 ডিগ্রি এরকম থাকতো, তাহলে দক্ষিণের সাথে 30, পূর্বের সাথে তখন 60। ঠিক আছে? আচ্ছা, যাই হোক, তাহলে আশা করি একটু বুঝতে পারছি। আচ্ছা, তাইলে বি থেকে সি পর্যন্ত আইছে। এই যে বি থেকে সি, আমি একটু বড় করে দিই। আচ্ছা, আমি একটু এটা একটু সুন্দর করে দিই, দাঁড়াও একটু সুন্দর করে দিই। এই যে একটা ডিরেকশন দিয়ে দিই, এই যে এইখান থেকে এই যে এই বরাবর এইটা আইছে। ঠিক আছে? আচ্ছা, এটা বি, এটা হচ্ছে কত পয়েন্ট? সি পয়েন্ট। আচ্ছা, কতটুকু দূরত্ব গেছে? যে 3 সেকেন্ডে 4 মিটার। তাহলে আমরা সমবেগ s = ভিটি, তাহলে 3 4 এ 12 মিটার। ওইখান থেকে 12 মিটার তার হয়েছে, ওইখান থেকে 12 মিটার তার সরণ হয়েছে। ভালো কথা। তাহলে চাইছে এ সির দূরত্ব কত? এই যে এ থেকে সি দূরত্বটা চাইছে। দেখি আমরা এখান থেকে আসলে মিলাই দিই, কোন কালিতে মিলাবো, এইটা নিয়ে। এই যে এ থেকে সি, এই দূরত্বটা চাইছে। আচ্ছা, কত সুন্দর না ভাই? এইবার এখানে আছে আমাদের লব্ধি সূত্রে কাজে লাগবে। দেখো তো ভাই, ত্রিভুজ ত্রিভুজ একই ক্রমে এটা কাজ করতেছে, একই ক্রমে কাজ করতেছে। এবি ভেক্টর প্লাস কত? বিসি ভেক্টর, তাদের লব্ধি হইতেছে আমাদের এসি ভেক্টর। সরণ আদি থেকে শেষ, আদি থেকে শেষ। তাহলে আমাদের এসির মানটা চাইছে। ঠিক আছে? এসির দূরত্ব। তাহলে আমাদের এসি = কত হয় বলো তো ভাই? √ এবির মান। এবির মানটা কত ভাই বলো তো ভাই? এবির মানটা 6। তাহলে কত? 6 স্কয়ার যোগ, বা বিসি মানটা কত? 12। তাহলে 12 স্কয়ার যোগ 2 × 6 × 12, 6 আর 12 মধ্যবর্তী কোণ। 6 আর 12 মধ্যবর্তী কোণ আমরা কিভাবে বের করবো দেখো তো ভাই? এই যে দেখো, আমি এইটাকে প্যারালাল শিফটিং করে দেখি, এর প্যারালাল শিফটিং করে কিভাবে? এই যে এর প্যারালাল শিফটিং করে আমি এই যে এখানে নিয়ে আসলাম, এই যে সুন্দর করে এখানে নিয়ে আসছি। তখন কি হবে ভাই? তখন কি হবে? এবার কিন্তু তুমি সুন্দর করে অ্যাঙ্গেলটা বের করতে পারবা। দেখো, যখন আগে যেখানে ছিল, এই যে আগে যখন এখানে ছিল, তখন আমাদের এই যে পূর্ব দিকের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল? 45 ডিগ্রি অ্যাঙ্গেল। তাহলে আমি যখন এটাকে, দাঁড়াও আমি একটা জিনিস কাজ করি, এটাকে কপি করি। কপি করে কিভাবে রে বাবা? হ্যাঁ, এই যে এটাকে কপি করে আমি এখানে নিয়ে আসলাম। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখনো আমাদের এই অ্যাঙ্গেলটা, এই যে পূর্ব দিকের সাথে এই অ্যাঙ্গেলটা কত ডিগ্রি হবে বলো তো ভাই? 45 ডিগ্রি হবে। দেখো, এখনো এই অ্যাঙ্গেলটা পূর্ব দিকের সাথে কত ডিগ্রি? 45 ডিগ্রি হবে। আশা করি বুঝাইতে পারছি। তখন এখান থেকে cos কত ডিগ্রি বলো তো? 45 ডিগ্রি। তো এখান থেকে তুমি যদি হিসাব করো, লিখে থাকছে √6 স্কয়ার প্লাস 12 স্কয়ার যোগ 2 × 6 × 12 cos 45। আমাদের আসে অ্যান্সার, যেটা আসে সেটা হচ্ছে 16.78 মিটার। আশা করি বুঝতে পারছো। ওই যে 7 8 9, অসুবিধা নেই। আশা করি বুঝতে পারছো। ঠিক আছে? ওই যে ভেক্টরের প্যারালাল শিফটিং, একটা ভেক্টরের মান ও দিক সমান রাখে তুমি তাহলে চাইলে তাকে প্যারালালভাবে কি করতে পারো? স্থানান্তর করতে পারো। আশা করি বুঝাতে পারছি। আচ্ছা, তারপরে আমরা পরের কোশ্চেনটা সলভ করবো। দেখো, হ্যাঁ, এই যে
এটাও সুন্দর একটা কোশ্চেন, এটাও আমাদের সুন্দর একটা কোশ্চেন। কি বলছে, একটি কণা একটি সরল রেখা বরাবর 3ms ইনভার্সন গতিতে চলতেছে। ভালো কথা, তাহলে এই দিকে তার একটা গতি ছিল, এই গতিটা হইতেছে কত বলো তো ভাইয়া, 3ms ইনভার্সন, 3ms ইনভার্সন। আচ্ছা, 3 সেকেন্ড পর কণাটির গতির সাথে, তাহলে অলরেডি সে এইটুকু আছে 3 সেকেন্ড ধরে চলছে 3ms, তাহলে এইটুকু কতটুকু অতিক্রম করছে, 3 3 9, যে S=VT, তাহলে 9 মিটার। এই 9 মিটার সে রিল্যাক্সে দিদারসে 3ms ইনভার্সন বেগেই চলছে। আচ্ছা, ভালো কথা। এই অবস্থা 3 সেকেন্ড পর কণাটার গতির সাথে লম্ব বরাবর 4ms ইনভার্সন গতি সংযোগ করা হলো। অর্থাৎ তুমি একটু ফিল করো, সে এই দিকে কত বেগে যাইতে চাইছিল, এই দিকে যাইতে চাইছিল 3ms ইনভার্সন। ভালো কথা, তাহলে যদি কেউ ডিস্টার্ব না করতো সামনের দিকে সে 3ms ইনভার্সন করেই যাইতো, কিন্তু একজন তাকে ডিস্টার্ব করে দিয়েছে 3ms ইনভার্সন বেগের সাথে এই দিকে লম্ব বরাবর 4ms ইনভার্সন একটা বেগে কাজ করছে। তখন কি হবে, তখন ও কবে কি, তখন 3ও যাইতে পারবে না, 4ও যাইতে পারবে না। 3 এবং 4-এর এই দিকে যে লব্ধি, এবার এই 3 আর 4 লম্ব ডিগ্রি না, 3 আর 4 কি লব্ধি না, মানে 3 আর 4 কিভাবে আছে, লম্বভাবে আছে না, তখন তাদের লব্ধিটা কত হবে বলতো, 5। কিভাবে, ওই যে রুট ওভার এটার স্কয়ার যোগ এটার স্কয়ার, তখন করলে কত হবে বলতো আমাদের 5। তখন কিন্তু সে আসলে 3ও যাইতে পারবে না, 4ও যাইতে পারবে না, 3 এবং 4-এর লব্ধি কত, 5। এই 5ms ইনভার্সন বেগে এই দিক বরাবর যাবে, এই দিক বরাবর যাবে। ভালো কথা। এখন সে ওই দিক বরাবর কতটুকু টাইম ধরে গেছে দেখো তো, ওইটুক টাইম আছে সে 2 সেকেন্ড ধরে গেছে। কয় সেকেন্ড, 2 সেকেন্ড। তাহলে 2 সেকেন্ড যদি যায় তাহলে একটু কতটুকু পথ গেছে বলো তো, 5 দুগুণী 10 মিটার। কত মিটার গেছে, 10 মিটার। তাহলে আমাদের এবার কি বলছে দেখো তো, বলছে কি, তাইলে কণাটি যে বিন্দু থেকে প্রথমে যাত্রা শুরু করেছিল তা থেকে কত দূরে থাকবে, এই যে প্রথমে এই বিন্দু থেকে যাত্রা শুরু করেছিল তার থেকে কত দূরে থাকবে, এই যে এইটা বের করা লাগবে, মানে আমার স্মরণ আদি থেকে শেষ। আমি যদি এটা পয়েন্ট বলি এ, এটা বি, এটা কত সি, তাহলে আমাদের এখানে কী হবে বলো তো, আমাদের লব্ধি হচ্ছে এসি ভেক্টর ইজ ইকুয়াল টু এবি ভেক্টর প্লাস বিসি ভেক্টর। তাহলে আমাদের লব্ধির মানটা এসি বের করতে বলছে, তাহলে কত হবে, রুট ওভার এবির মানটা কত, 9। যেহেতু আমাদের দূরত্ব নিয়ে কাজ বলতে পারছে না, তাহলে অবশ্যই দূরত্ব নেবো। 3 কেন নেবো, এই পাগল 3 কেন নেবো, আমাদের দূরত্ব নিতে হবে। তাহলে কত হবে, 9 স্কয়ার যোগ ওই জায়গায় কত গেছে 10, তাহলে কত 10 স্কয়ার যোগ 2 ইন্টু 9 ইন্টু 10 কস থিটা, কস থিটা। ঠিক আছে। আচ্ছা, 9 এবং 10-এর মধ্যবর্তী কোণ। আচ্ছা ঠিক আছে, কিভাবে 9 আর 10-এর মধ্যবর্তী কোণ আগে ফার্স্টে বের করো, ফার্স্টটাকে দেখো। এই দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ কিভাবে নাই বলো, এই দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ কিভাবে নাই, দুটোর লেজের সাথে কি মিলতে হয়, লেজ মিলতে হয়। দুটো ভেক্টর লেজের সাথে কি মিলতে হয়, লেজ। তা এই যে এ বি আর বি সি লেজের সাথে কি লেজ মিলছে, মিলি নাই, একটু পরে মিলাইতেছি, দাঁড়াও একটু পরে মিলাইতেছি, দেখো আগে একটু কিছু বের করে নিই। আচ্ছা দেখো ভাই, আমাদের এই যে 3 আর 4 তাদের লব্ধি এই দিক বরাবর গেছে। ভালো কথা। আমি ধরলাম ওই লব্ধিটা 3-এর সাথে কত কোণ তৈরি করছে, থিটা। তা আমরা কি জানি, এই যে ট্যান থিটা, ট্যান থিটা ইজ ইকুয়াল টু, যার সাথে অ্যাঙ্গেল চিহ্ন থাকবে কি সিঙ্গেল, তাহলে উপরে থাকবে কত বলতো, সাইড। যখন আলফা 90 ডিগ্রি হয় তখন ট্যান থিটার সমান কি হবে বলতো, লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি। যখন আলফা 90 ডিগ্রি হয় তখন ট্যান থিটার সমান কত, লম্ব বাই ভূমি। ঠিক আছে ভাই। আচ্ছা, তো আমাদের এবার কি থিটা লাগবে, আমাদের তো কস থিটা লাগবে। তাহলে এখান থেকে কস থিটা খুব সুন্দর করে বের করতে পারি। তাহলে কসে ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি হচ্ছে কত 3 আর অতিভুজ কত বলতো 4। এই পাগল বোঝো নাই, এখানটা ত্রিভুজ আঁকো, সমকোণী ত্রিভুজ। ট্যান থিটা এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি, অতিভুজ কত 5। তাহলে এখান থেকে তুমি যদি থিটা বের করো, এই যে থিটা, কস থিটা ইজ ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ, ভূমি আর অতিভুজ এইভাবে করে। আমাদের তো কস থিটার মানটাই লাগবে। কার মান লাগবে, কস থিটা। তাহলে এই কস থিটার জায়গায় আমি সুন্দর করে কি বলতে পারবো, সুন্দর করে বলতে পারবো যে হ্যাঁ এখানে আসলে কত হবে, ইন্টু 3 বাই কত 5। ঠিক আছে। এইভাবে কিন্তু আমি থিটাটা বের করতে পারছি। কীভাবে থিটাটা বের করতে পারছি দেখো তো ভাই, তুমি যদি এটাকে প্যারালাল শিফটিং করে, আমি দেখি এটার আমি একটু ফাইন্ড আউট করি, দাঁড়াও এটারে ফাইন্ড আউট করা যায় কীভাবে, অ্যান্ড কপি করি, এই যে এটারে সরাই, হ্যাঁ কপি করি, হ্যাঁ এবার এটাকে সরাই আমি এইখানে নিয়ে আসছি, এই যে এইখানে। তাহলে খেয়াল করো ভাই, তখন কি হবে, এটার ডিরেকশন সেম, এটা যদি থিটা হয় তখন এই কোণটা হবে আমাদের কি বলতো, থিটা, অনুরূপ কোণ। ঠিক আছে, আমাদের এই দুটো আছে অনুরূপ কোণ। এটা যদি থিটা হয় তখন এটাও হবে কি আমাদের থিটা। এইভাবে করে আমি এই যে 9 আর 10-এর মধ্যবর্তী অ্যাঙ্গেল বের করতে পারি। আশা করি বুঝাইতে পারছি। ঠিক আছে ভাই, অবশ্যই কিন্তু প্যারালাল শিফটিং করা লাগবে, কারণ দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ নেওয়ার জন্য আমাদের লেজের সাথে কি মেলানো লাগে বলো তো ভাই, লেজ মেলানো লাগে। আশা করি বুঝাইতে পারছি। ঠিক আছে। আচ্ছা, তো আমরা এবার পরের নাম্বার কোশ্চেনটা যাবো। দেখো,
এই যে সুন্দর একটা কোশ্চেন ভাই, একদম মনে করো যে তোমার একদম ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড কোশ্চেন, সি নাম্বার কোশ্চেন। দেখো কি বলছেন। আচ্ছা, প্রথমে আমরা কোশ্চেনটা আস্তে ধীরে পড়ি। লম্বভাবে মিলিত হয় এরূপ দুটি সোজা রাস্তা। আমরা টোটালটা একসাথে পড়লে কখনোই বুঝবো না, আমরা একটু পড়বো আর সেই অনুযায়ী আমরা কাজ করব। লম্বভাবে মিলিত হয় এরূপ দুটো রাস্তা, এই যে এই একটা রাস্তা, এই একটা রাস্তা, দুটো রাস্তা পরস্পর কিভাবে মিলিত হয়েছে? লম্বভাবে। তখন জানো এই পয়েন্টটাকে কি বলে? এই পয়েন্টটাকে বলে চৌরাস্তা। কি রাস্তা? চৌরাস্তা, যেখানে চারটা রাস্তা মিলিত, এইটা মানে চারদিকে যাওয়া যাবে, এইদিকে এইদিকে এইদিকে, তখন ওই পয়েন্টটাকে আমরা বলতেছি চৌরাস্তা। আচ্ছা, মিলিত হয় এরূপ দুটি সোজা রাস্তা বরাবর, মানে একটি বরাবর 3 কিলোমিটার/আওয়ার বেগে একটি ভ্যান গাড়ি চলতেছে, অন্য রাস্তা দিয়ে এক ব্যক্তি 4 কিলোমিটার/আওয়ার বেগে হেঁটে ভ্যানে ওঠার চেষ্টা করতেছে। তাহলে এইটুকু পড়ে যদি আমি বুঝি তাহলে কি বুঝলাম? দুটো রাস্তায়, এক রাস্তায় কিন্তু দুজন নাই, একটা রাস্তায় ভ্যান আছে, মনে করো এই দিকে ভ্যান আছে। আচ্ছা, সে ভ্যানটা হইতেছে এইদিকে আসতেছে, এইদিকে। তো ভ্যানের যে বেগ, ভ্যানের বেগটা হইতেছে 3 কিলোমিটার/আওয়ার। আর অন্য একটা রাস্তায়, তাহলে ওই ভ্যানে ওঠার জন্য লোকটা অবশ্যই এই দিক বরাবর আসবে। লোকটা যদি ওই দিকে যায়, এখন ভ্যান ধরতে পারবে না, অবশ্যই এই দিকে আসতেছে, ভালো কথা। আর লোকটার বেগ কত? লোকটার বেগ হইতেছে কত বলতো? 4 কিলোমিটার/আওয়ার। সুন্দর কথা। আচ্ছা, চেষ্টা করলো, যদি কোনো এক সময় ভ্যান গাড়িটি চৌমাথা থেকে, এই যেটা আছে চৌমাথা থেকে 500 মিটার পিছনে। আচ্ছা, তাহলে আমাদের এইখান থেকে এইটুকু যে ডিস্টেন্স, তখন এইটুকের ডিস্টেন্স হচ্ছে কত মিটার বলো তো ভাই? 500 মিটার পিছনে। আচ্ছা, এবং লোকটি তখন 700 মিটার দূরে থাকে। যখন ভ্যান গাড়িটা 500 মিটার পিছনে, আচ্ছা এটা 3 কিলোমিটার/আওয়ার বলে দিই যাতে তুমি বেগটা বুঝতে পারো। এটা হচ্ছে কত? 4 কিলোমিটার/আওয়ার। তখন ভ্যান গাড়িটা, তখন লোকটা হচ্ছে এখান থেকে কত মিটার দূরে অবস্থিত? 750 মিটার দূরে অবস্থিত। আর এটা হচ্ছে 500 মিটার, ভালো কথা। আচ্ছা, তবে আমাদের কি দেখাইতে বলছে? তবে দেখাও যে ওই ব্যক্তি কখনো ভ্যান গাড়ির 50 মিটারের অধিক নিকটে আসতে পারবে না। মানে ওই ব্যক্তি ভ্যান তো ধরতেই পারবে না, আর সর্বোচ্চ কত কাছাকাছি যেতে পারবে? 50। ওর বেশি কাছাকাছি যেতে পারবে না, মেলা দূরে থাকতে পারবে, কোনো অসুবিধা নাই। মানে এটা হচ্ছে একদম লোয়েস্ট ভ্যালু, সর্বনিম্ন। মানে একদম কাছাকাছি কত আসতে পারবে? 50, এর কম আর আসতে পারবে না। একদম এটা সর্বনিম্ন ভ্যালু। আর সর্বোচ্চ মেলা দূরে থাকতে পারে। মেলা দূরে মানে মনে করো সাপোজ ভ্যান গাড়ি এখানে এসে, তখন লোক এইখানে, তখন এই দূরত্ব 50 এসছে, মেলা 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 দেখতেছো না? 750 আর 500 অতিভুজ করলেই তো কত হয়ে যাবে? মেলা হয়ে যাবে। এটা মনে করো একটু কাছে আসলো, এটা একটু কাছে আসলো, তখন একটু নাই কমলো। এইভাবে মনে করো এডের টু এইখানে, এডের টু এইখানে, তখন এইখানে আসলো। এবার সর্বোচ্চ কমতে সর্বোচ্চ কত হবে বলো তো? 50। তুমি কত বলো না চৌরাস্তায় একসাথে দেখা হয়ে গেছে? ওরে পাগল, হবে না, কারণ একজনের বেগ 3, একজনের বেগ কত? 4, দূরত্ব আবার আলাদা আলাদা। ঠিক আছে, দেখা যাচ্ছে যে যখন লোক এইখানে আসলো, তখন মনে করো তখন অলরেডি ভ্যান এইখানে চলে আসছে, অথবা যখন ভ্যান এইখানে এসে তখন দেখেন লোক এখনো চৌরাস্তায় আসেই পারিনি। তো এইভাবে আসতে যাতে এই গ্যাপটা একদম কাছাকাছি কত আসতে পারবে? 50। এর বেশি আর কাছাকাছি আসা যাবে না, তাহলে এটা হচ্ছে একদম লোয়েস্ট ভ্যালু। ঠিক আছে। আচ্ছা, তো এইভাবে আমরা কোনো একটা সমীকরণের একদম সর্বনিম্ন ভ্যালু আসলে কীভাবে বের করতে পারি? আমাদের ডিফারেন্সিয়েশন করে বের করতে হয়, ওই যে লঘুমান গুরুমান করছিলাম ওই কনসেপ্ট থেকে। আচ্ছা, তো যাই হোক, তো আমরা এগুলো কীভাবে সলভ করব দেখো। তো চলো আমরা একটা সলভ করার প্রসিডিউরটা ধরি। আচ্ছা, তা আমরা ধরে নিলাম টি সময় পর আমরা একটা হিসাব করবো, সেটা হচ্ছে কত বলো তো? টি সময় পর। আমি ধরলাম টি সময় পর এই লোকটা, মানে সরি এই ভ্যানটা এইখান থেকে এইখানে আসছে, তাহলে কতটুকু আসবে? ভ্যানের বেগটা ছিল হচ্ছে কত? 3 আর টি, তাহলে এইটুকু যে পথ অতিক্রম করলো সেটা হচ্ছে কত টি বলো তো? 3t। আচ্ছা, সেই একই টি সময় পর এই মানুষটা আসলে কতটুকু সামনে অতিক্রম করবে? সেটা হচ্ছে কতটি? 4t। এখন মানুষটা এখানে আসছে, কেন একই সময়? ওরে পাগল, কেন বুঝতেছো না? টাইম দেখছে 1 মিনিট, সে মাপলো মনে করো 1 মিনিট। 1 মিনিটে ও কিছুটুকু আইছে, সেটা কতটি? 3t। আর এ কতটুকু গেছে? আসছে কতটি? 4t। সে এইটুক পর্যন্ত এইখান থেকে এইটুকে আসছে, আর ও টি সময় এখান থেকে এইটুকে আসছে। সুন্দর কথা। আচ্ছা, তাইলে আমরা একটা হিসাব করব। করি কি হিসাব দেখো তো ভাই, কোন কালি নিলে একটু ভালো হবে না? দেখি বেগুনি করে। হ্যাঁ, এই যে দেখো,
আচ্ছা, তখন টোটালটা ছিল, দেখো এইখান থেকে টোটালটা ছিল আসছে কত, 500। সে যেহেতু অলরেডি 3টি চলে আসছে, তখন এইখান থেকে এইটুকু যে ডিস্টেন্স, এই ডিস্টেন্সটা আসলে কত হবে একটা জিনিস খেয়াল করো, অনেক একটা জিনিস জায়গায় ভুল করবে। এখানে তুমি কিলোমিটার হিসাব করতেছো, আবার এখানে মিটার রাখবা, তা কি হবে না, আমরা সব একই কিলোমিটারে নিয়ে যাব। তাহলে এইটুক ডিস্টেন্স থাকবে হচ্ছে 0.5 মাইনাস কতটি, 3টি। এইখান থেকে ডিস্টেন্স, এই যে এইখান থেকে এইটুক, মানে আমি এটা ধরলাম এ, এটা ধরলাম হচ্ছে কত বি, এই এ বি সমান হচ্ছে এইটুক। আচ্ছা, একই ক্ষেত্রে দেখো লোকের ক্ষেত্রে আমি ধরলাম এটা ধরলাম মনে করো সি, এখন লোকটা ডিতে চলে আসছে, তাহলে এডি কত হবে, দেখো এসি এইখান থেকে শুরু করে সি পর্যন্ত টোটাল ছিল হচ্ছে 750 মিটার। সে যে 750 মিটার, কিলোমিটার নেক্সট 0.75 কিলোমিটার, সে যেহেতু অলরেডি এইটুক আগায় আসছে, তখন এইটুকুর যে দূরত্ব, এইটুকুর দূরত্ব হবে 0.75 মাইনাস কতটি, 4টি, সব কিন্তু দূরত্ব। আচ্ছা, আমি ধরে নিতেছি এইবার এই যে তাদের যে গ্যাপ, এই মধ্যবর্তী যে গ্যাপ, এই গ্যাপটা হইতেছে কত বলতো, এক্স। আমি জানি না এবং আমি ধরে নিচ্ছি এই এক্সটাই আমার সর্বনিম্ন পাইতে হবে, মানে এই এক্সটাই আমাদের প্রমাণ করতে হবে, এটা সমান হচ্ছে কত, 50 মিটার। মানে আমি ধরে নিতেছি টি সময় পরেই তারা সর্বোচ্চ কাছাকাছি আসতে পারবে, এবং সে কাছাকাছিটা কত হবে, 50 মিটার, এবং সর্বোচ্চ কাছাকাছি হবে কত, 50 মিটার। তাহলে এখানে অবশ্যই একটা কি সমকোণ ত্রিভুজ হয়ে গেছে, তখন আমরা কি বলবো, প্রতিভুজ স্কয়ার বা এক্স ইকুয়াল টু কত হইতেছে বলো তো ভাই, রুট ওভার তুমি এখানে কি বলতে পারবা, 0.5 মাইনাস 3টি তার কত, হোল স্কয়ার, প্লাস আর এখানে থাকবে হচ্ছে কত বলো তো, এখানে থাকবে হচ্ছে 0.75 মাইনাস 40 তার কত স্কয়ার। এই হচ্ছে সমীকরণ, এবং আমার দেখাইতে হবে যে আমাদের এই এক্স এর সর্বনিম্ন ভ্যালু হইতেছে কত বলো তো, 50। সর্বনিম্ন ভ্যালু কত, 50। এখন তার আগে আমাদের ডিফারেন্সিয়েশন করতে হবে। আমরা ডিফারেন্সিয়েশন করব এই যে কার সাপেক্ষে বলো তো ভাইয়া, টির সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব, কারণ এই পাশে এক্স আছে, এই পাশে টি আছে, এবং আমরা জানি সর্বনিম্ন যদি আমরা ভ্যালু বের করতে চাই, সর্বনিম্ন ভ্যালু হোক বা সর্বোচ্চ ভ্যালু হোক, আমাদের প্রথম যে ডিফারেন্সিয়েশন সেটা সমান কী ধরতে হবে, 0। আচ্ছা যাই হোক, সেখানে ধরে আমরা কার মান বের করব, ওইখান থেকে আমরা অবশ্যই টির মানটা বের করব, পরে টির মান এখানে বসাইলে আমরা কার মান পেয়ে যাবো, এক্স এর মান। এটা আসলে মানে এই চ্যাপ্টারের অংশ না, তোমরা ভালো করে জানো, এটা হচ্ছে ডিফারেন্সিয়েশনের লঘু বা গুরুমানের কনসেপ্ট। আশা করি ওইগুলো পারলে তুমি এটা কিন্তু খুব ভালো করে বুঝবা। আচ্ছা, আমি যদি এইটাকে টির সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি, তা এই যে এইটাকে যদি আমি করি, তাহলে এইটা এবার দেখো মনে আমি ধরলাম, এই যে এটাকে তুমি যদি করো, এটাকে মনে মনে তুমি টি ধরো, তাই রুট ওভার টি রে করলে কত হবে বলতো, 1/2 রুট ওভার যা আছে তাই, একদম যা আছে তাই, আমি আর কিছু বসাইলাম না। আচ্ছা, কিন্তু প্রকৃতপক্ষে তো এটা তো ভাই টি না, এটা কি প্রকৃতপক্ষে টি না, তখন ভিতরের জিনিসটাকে আবার ডিফারেন্সিয়েশন করা লাগবে। তখন যদি আমি আবার ডিফারেন্সিয়েশন করি, তখন আসলে দেখতে কেমন হবে দেখো, আমি একটু ভালো করে সুন্দর করে লিখি, দাঁড়ো। আচ্ছা, তাহলে এবার দেখো এটাকে যদি আমি ডিফারেন্সিয়েশন করি, তাহলে কি আসবে, পাওয়ারটা সামনে আসবে, পাওয়ারের থেকে 1 কমে যাবে, ভালো কথা। প্রকৃতপক্ষ এটা টি না, ওই জন্য আবার করা লাগবে, এটারে করলে 0, মাইনাস 3 টিরে করলে কত হবে, -3 প্লাস, এবার আমরা এটারে করব, তো এটা কি আসবে, পাওয়ারটা সামনে আসবে, পাওয়ারের থেকে 1 কমে যাবে। আচ্ছা, প্রকৃতপক্ষটা টি না, এটাকে আবার করা লাগবে, এটাকে করলে 0, -4টিকে করলে কত হবে, -4 ইকুয়াল টু কত, 0। তাহলে এবার কি হবে, হরে যেটা আছে ওইটা ওই পাশে যে সবগুলো কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। দেন আমরা যদি এখানে ক্যালকুলেশন করি, আমরা ক্যালকুলেশন করে সুন্দর, এটা কিন্তু ক্যালকুলেশন করা পারা লাগবে, এটা পাশে 0 দেবে, আমরা এখান থেকে ক্যালকুলেশন করে কার মান বের করবো, টির মান বের করবো। চলো টির মান বের করি, 2 ব্র্যাকেট 0.5 মাইনাস 3 এক্স, আচ্ছা -3, আচ্ছা গেল, প্লাস 2 ব্যাক কথা আছে -8 0.75 মাইনাস 4x, শিফট সলভ ইকুয়াল টু, তো আমাদের এখান থেকে টির যে মানটা আসে, টির মানটা আসতে 0.18 আওয়ার, ঠিক আছে, অর্থাৎ 0.18, তাহলে এটা যদি 60 দিয়ে গুণ করি, 0.18 ইন্টু কত, 60, অর্থাৎ 10 মিনিট, 10.8 মিনিট পর তারা সর্বোচ্চ কাছাকাছি আসতে পারবে। এবং সেই সর্বোচ্চ কাছাকাছি দূরত্ব কত সেটা বের করার জন্য আমরা টির মান বেসিক্যালি এখানে বসাবো, বসাও এখানে, তুমি যদি এইখানে টির মান বসাই দাও, এই যে কত 0.18 বসাও, 0.05, কিন্তু তুমি সবগুলো কিলোমিটার হিসাব করেছিল, দ্যাটস এটাও কিলোমিটারে আসবে, তখন 1000 দিয়ে গুণ করলে এটা আসবে 50 মিটার। আশা করি বুঝাতে পারছি, ঠিক আছে। আমাদের ডি নাম্বার কোশ্চেন, আমাদের এই কোশ্চেনটা আসলে বেশ ভালো। দেখো কি বলছে, পরস্পর লম্বভাবে মিলিত
দুইটি রেলপথের আচ্ছা, তাহলে পরস্পর লম্বভাবে মিলিত দুইটা রেলপথ। আচ্ছা, এইভাবে সুন্দর করে দুইটা রেলপথ আমরা আঁকলাম। আচ্ছা, সুন্দর কথা। রেলপথের একটির উপর দিয়ে ঘন্টায় 30 কিলোমিটার/আওয়ার বেগে চলমান একটি ট্রেন সকাল 10টায় জাংশন অতিক্রম করে। জাংশন মানে হইতেছে এই যে এখানে রাস্তা ক্ষেত্রে যেটা চৌরাস্তা, এই ক্ষেত্রে সেটা হইতেছে কি জাংশন অতিক্রম করে। ওই একই সময়ে যাত্রা করে অন্য একটি ট্রেন। একই সময় যখন সে জাংশনে পৌঁছাইতেছে তখন ওই সময় আর একটা ট্রেন আরেক জায়গাতে যাত্রা শুরু করে। ভালো কথা। যাত্রা করে অন্য একটি ট্রেন দ্বিতীয় রেলপথে ঘন্টায় 40 কিলোমিটার/আওয়ার বেগে বিকেল 3টায় জাংশনে পৌঁছায়। আচ্ছা, কখন এদের মধ্যে দূরত্ব ক্ষুদ্রতম ছিল সেরকম দূরত্বটা বের করো। আচ্ছা, হয়তো বা কোশ্চেন পড়ে কিছুই বুঝো নাই, আমি আস্তে আস্তে করে বুঝাইতেছি। দেখো, একটা ট্রেন মনে করো এই রোড বরাবর চলতেছে, এই রোড বরাবর চলতেছে, এই ট্রেন বরাবর এই রোড বরাবর চলতেছে, ঠিক আছে। আচ্ছা, ভালো কথা। এখন এই ট্রেনটা সকাল 10টায়, এটা হচ্ছে সকাল 10টার কেস, সকাল 10টায়, যখন সকাল 10টা বাজে তখন সেই জাংশনে এসে পৌঁছালো। ভালো কথা, ভালো কথা। আর এই যে ট্রেনটা সকাল 10টায় জাংশনে পৌঁছাইছে তার বেগটা ছিল হইতেছে 30 কিলোমিটার/আওয়ার। আচ্ছা, ওই একই সময়ে যাত্রা করে, ওই একই সময় মানে এই জাংশন যখন অতিক্রম করলো বা জাংশনে আসলো তখন আর একটা ট্রেন অন্য একটা পথ থেকে এখানে কি করলো, যাত্রা শুরু করলো। ভালো কথা। এবং তার গতিবেগ ছিল ঘন্টায় হইতেছে 40 কিলোমিটার/আওয়ার। ভালো কথা। এইবার কি হইতেছে, সকাল 10টার হিসাব গেল। এবার বলছে ওই যে দ্বিতীয় ট্রেনটা বিকাল 3টায় জাংশনে এসে পৌঁছায়। এখন বিকাল 3টায় যখন জাংশনে পৌঁছালো তখন সে কি এইখানে অপেক্ষা করতেছে? সে কিন্তু এখানে অপেক্ষা করতেছে না, সে কিন্তু অলরেডি সামনে চলে গেছে। তাহলে দ্বিতীয় কেসটা কেমন? দ্বিতীয় কেসটা হইতেছে যখন বিকাল 3টার হিসাব, যখন এইখানে 3 PM, তখন এই ট্রেনটা আমি ধরলাম এইখানে চলে আসছে। আর তখন ওই যে সেকেন্ড ট্রেনটা তখন সে কি আসলে এই জাংশনে আসলো। বিষয়টা হচ্ছে এমন, ঠিক আছে। আচ্ছা, আমাদের বলছে যে কখন তাদের দূরত্বটা কি ছিল বলো তো, ক্ষুদ্রতর ছিল। এখন তুমি একটা জিনিস দেখো যে এ হচ্ছে সকাল 10টায় জাংশনে আসতেছিল আর এই ট্রেনটা হইতেছে বিকাল 3টায় জাংশনে আসছে। তাহলে প্রথম কথা, একদম ফার্স্ট ইম্পর্টেন্ট যে কথা, তখন এদের টাইমের গ্যাপটা আসলে কতটুকু, টোটাল টাইম মানে এই যে দূরত্ব তুমি বের হিসাব করবা, এই টাইমটা তুমি কতটুকু টাইম পাইতেছ, টোটাল 10টা থেকে বিকাল মানে 3টা পর্যন্ত তুমি টোটাল 5 আওয়ার টাইম পাচ্ছ, টোটাল 5 আওয়ার টাইম পাচ্ছ, ঠিক আছে। আচ্ছা, ভালো কথা। তাহলে আমরা যে কোনো একটা কেস নিয়ে আগাবো। তো আমরা ফার্স্টে এই কেসটা নিয়েই আগাই। এই কেসটা আমি সকাল 10টার কেস নিয়ে আগাইতেছি। সকাল 10টার কেসটা কেমন হইতেছে দেখো, যখন সে জাংশনে আসে তখন সে ওইখান থেকে যাত্রা শুরু করলো, তার 5 ঘন্টা পর সে এখানে আসে, ওর সামনে আগাই গেছে। 5 ঘন্টা সে টাইম পাইছে এখান থেকে আসার। তাহলে এইখান থেকে যে এইটুকুর যে দূরত্ব, দ্বিতীয় গাড়ির দ্বিতীয় রেলগাড়ির যে দূরত্ব জাংশন থেকে সে কত দূরে ছিল আমরা কি জানি, এস ইজ ইকুয়াল টু কতটি, ভিটি, তার বেগ ছিল হইতেছে 40, টি হইতেছে 5, তাহলে হইতেছে 200 কিলোমিটার সে দূরে ছিল। যখন সেই জাংশনে আসে তখন সে অলরেডি এইখান থেকে কত কিলোমিটার দূরে, ভালো করে দেখো, এখান থেকে সে 200 কিলোমিটার দূরে, আর তখন সে মাত্র এখানে জাংশনে এসে পৌঁছাইছে। ভালো কথা। এরপরে কি হয়েছে, আমাদের ক্ষুদ্রতম দূরত্ব বের করতে বলছে। আমাদের এ সামনে যাবে, ও এখানে আসবে, ও সামনে যাবে, এইভাবে করে আস্তে আস্তে আমাদের কোন ডিস্টেন্সটা ক্ষুদ্রতর সেটা বের করা লাগবে। আগের ম্যাথটার সাথে এটার অনেকটা সিমিলারিটি আছে, একটু জাস্ট পার্থক্য হচ্ছে আগেরটা হইতেছে ভ্যানও আসতেছিল, মানুষও আসতেছিল একই জাংশনে মিলিত হওয়ার জন্য, আর এইখানে একজন আসতেছে আর অলরেডি একজন চলে যাচ্ছে। সেম প্রসিডিউর। তো আমরা কী হিসাব করবো, আমরা বের করবো যে স্যার টি সময় পরে প্রথম ট্রেনটা, এই যে প্রথম ট্রেনের জন্য আসলে কি হচ্ছে, প্রথম ট্রেন কতটুকু দূরত্ব চলে যাবে, 30 কিলোমিটার যেহেতু বেগ ছিল সে এইখান থেকে এখানে চলে আসতো ধরলাম, তাহলে এইটুকের যে ডিস্ট্যান্স এইটুকু হবে হচ্ছে কতটি, 30টি। আচ্ছা,
আর একইভাবে টি সময় পর দ্বিতীয় ট্রেন সে আসলে কতটুকু অতিক্রম করবে সেটা হচ্ছে 40টি, এটা হচ্ছে 30টি, এটা 40টি। এখন টোটাল দূরত্ব ছিল কত? 200 কিলোমিটার। সে এইটুক আসছে কতটুক, এখান থেকে খেয়াল করো, সেইটুক নামছে কতটুক? 40টি। তাহলে আর গ্যাপ আছে কতটুক? এইখান থেকে এইটুকু গ্যাপ, সেটা হইতেছে 200 মাইনাস কতটি? 40টি। 200 মাইনাস 40টি। তো আমি ধরে নিতেছি এই যে এইখান থেকে যে তাদের দূরত্ব যে এক্স, এটা আমাদের বের করা লাগবে, সর্বনিম্ন ভ্যালু বের করা লাগবে। আগের মতো না, তখন আমরা কি বলবো? এই যে অতিভুজ স্কোয়ার, তখন কি বলতেছে? এই যে অতিভুজ স্কোয়ার বা অতিভুজ ইজ ইকুয়াল টু এই যে কত থাকবে? 30টি তার স্কোয়ার প্লাস, আর এখানে থাকতেছে কত বলতো? 200 মাইনাস 40টি তার পাওয়ারে কত? স্কোয়ার। তো আমাদের এক্সের সর্বনিম্ন ভ্যালু বের করা লাগবে। এই জন্য আমাদের প্রথমবার ডিফারেন্সিয়েশন টির সাপেক্ষে, সেটা আমরা কি ধরবো? টির সাপেক্ষে সেটা আমরা শূন্য ধরবো, ঠিক আছে? তো এই জিনিসটাকে যদি আমরা টির সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি, তো এটাতে রুট ওভার এক্স ধরলাম, তো রুট এক্সটা করলে কত হবে বলো তো? 1/2 রুট ওভার যা আছে তাই, টোটালটা যা আছে তাই রুটের ভিতরে ইকুয়াল টু 0। কিন্তু প্রকৃতপক্ষে এটা এক্স না, এই জন্য এটাকে আবার ডিফারেন্সিয়েশন করা লাগবে। তো এটার জন্য কি হবে? পাওয়ারটা সামনে আসবে, পাওয়ারের থেকে 1 কমে যাবে। যেহেতু প্রকৃতপক্ষে এটা এক্স না, এটাকে আবার ডিফারেন্সিয়েশন করলে কত হবে? 30, ঠিক আছে? আচ্ছা, এটা আমরা করে লিখি ইকুয়াল টু 0 প্লাস, এটার জন্য কত? পাওয়ারটা সামনে আসবে, পাওয়ারের থেকে 1 কমে যাবে, এটাকে আবার করলে কত হবে? -40। তো আমরা যদি এইখানে এবার ক্যালকুলেশনটা করি এক্স এর সাপেক্ষে, তাহলে আসলে কত দাঁড়ায় আমরা একটু দেখি। হ্যাঁ, আচ্ছা, তখন আমাদের এইখান থেকে এক্সের যে মানটা আসে, টাইমের যে ভ্যালু, কতক্ষণ আমাদের এখান থেকে একটা কোশ্চেন আসছিল যে কখন এদের মধ্যে দূরত্ব ছিল, আমরা টাইমটা বের করব। তো তখন টাইমটা আসছে বেসিক্যালি 3.2 আওয়ার, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা আছে 10টার হিসেবে যখন করছি, 10টার থেকে আমাদের যখন টাইম লাগতেছে 3.2 আওয়ার, তাহলে তখন হচ্ছে কত? 1টা বাজবে, 1টা আর 0.2, তাই না? তাহলে 0.2-র জন্য আমরা যদি 60 দিয়ে গুণ করি, তাহলে হচ্ছে 1টা কত মিনিট? 1টা 12 মিনিট। 1টা 12 মিনিট পরে তাদের মধ্যকার দূরত্ব কী হবে? সর্বনিম্ন হবে। এবং সেটা কত হবে সেটা কিভাবে বের করব? এই টির মান যদি আমরা এইখানে বের করে দিই, তখন আমরা এক্সের সর্বনিম্ন ভ্যালু পেয়ে যাব। আর সেটা অবশ্যই বিশ্বাস করো, সেটা আমাদের তখন এক্সের মান কত আসবে? 120 কিলোমিটার, ঠিক আছে? বা আশা করি এই ম্যাথটা আবার একটু প্রথম থেকে দেখবা, তো আশা করি দেখলে বুঝতে পারবা, ঠিক আছে? 3টা গতিবেগ যথাক্রমে আলফা, বিটা, গামা কোণে আনত। তবে দেখাও যাদের লব্ধির মান হইতেছে এইটা। আমরা সামান্তরিক সূত্রের সাহায্যে যেটা জানি, পি আর কিউ দুইটাকে একসাথে আমরা লব্ধি বের করতে পারি, √ p² + q² যোগ 2pq cos আলফা। কিন্তু একসাথে যখন 3টা 4টা ফোর্স কাজ করবে, তখন আমরা উপাংশের লম্বাংশের কনসেপ্টটাতে করব, যেটা আমরা হইতেছে 3-এর একটা ম্যাথ, 3-এর বি নাম্বার ম্যাথে করাই দিছিলাম। ওইটা দেখলে আশা করি তুমি এটা বুঝতে পারবা। তো আমরা ধরতেছি এইদিকে একটা আমাদের মানে গতিবেগ কাজ করতেছে, সেটা হচ্ছে কত? ইউ। আচ্ছা, এইদিকে একটা কাজ করতেছে, এটা আছে ভি, আর এইদিকে একটা আমাদের বেগ কাজ করতেছে, এটা হচ্ছে ডাব্লু। এরা পরস্পর, এই কোণটা আলফা, এই কোণটা বিটা, আর এই কোণটা গামা কোণে ক্রিয়াশীল। আচ্ছা, তো এই ক্ষেত্রে আমাদের লব্ধি বের করতে বলছে, ঠিক আছে? আচ্ছা, আমরা ধরে নিলাম লব্ধি আন্দাদুন, ধরে নিলাম লব্ধি এইদিকে কাজ করতেছে, সেটা হইতেছে কত? আর ধরে নিলাম, এবং সেটা ইউর সাথে কত ডিগ্রি কোণ তৈরি করছে? থিটা। তো এইটা হচ্ছে বের করতে কি হয়, আমরা হচ্ছে ইউ বরাবর সকল উপাংশ নিব, ইউ বরাবর সকল উপাংশগুলো নিব। তাহলে লব্ধির একটা উপাংশ ওইদিকে কত হবে? আর কজ ইউ আর এর মধ্যবর্তী কোণ কত? থিটা। যেহেতু লব্ধিরগুলো নিছি, ইকুয়াল টুতে বাকিগুলো তাই কাজ করতে হবে। তাহলে একবার কি নেব? ইউ কজ নিজের সাথে নিচ কত ডিগ্রি? 0 ডিগ্রি, যোগ ভি কজ ইউ আর ভির মধ্যবর্তী কোণ হইতেছে কত? আলফা, যোগ ডাব্লু কজ, তুমি চাইলে ইউ আর ভির মধ্যবর্তী কোণ আলফা প্লাস বিটা বসাইতে পারো, সেটা হচ্ছে অ্যান্টি ক্লক। আর যদি তুমি ক্লকওয়াইজ ঘুরো, তাহলে ইউ আর ডাব্লুর কোণটা হচ্ছে কত বলতো? মাইনাস গামা। তো এইভাবে করে এটার 1 নম্বর সমীকরণ দিবা। একইভাবে করে এইবার জাস্ট কজের জায়গা তুমি জাস্ট সাইন বসাবো, তাহলে আর কি? থিটা, সাইন থিটা। দেন এইখানে আসলে কি থাকে? ইউ সাইন কত ডিগ্রি? 0 ডিগ্রি। জাস্ট সকল কজের জায়গা তুমি সাইন বসাই দিবা, তাহলে ভি সাইন আলফা, আর এখানে কি থাকবে বলো তো? ডাব্লু সাইন মাইনাস গামা। এটা হচ্ছে কত নাম্বার? 2 নাম্বার। দেন অবশ্যই তুমি, আশা করি তুমি এটা পারবা, 1-এর স্কোয়ার করে তার সাথে 2-এর স্কোয়ার করবা, দেন যোগ করবা,
করলেই তুমি সিম্পলি আমাদের এখান থেকে লব্ধির মানটা পেয়ে যাবে, এবং সেটা অবশ্যই এইটা হবে। ঠিক আছে, আচ্ছা। তো যাই হোক, এটার জন্য একটা শর্টকাট আছে। শর্টকাটটা হইতেছে রুট ওভার, যে তিনটা বেগ নিছো বা বল নিছো তাদেরকে প্রথমে স্কোয়ার করবা, ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার যোগ ডাব্লিউ স্কোয়ার যোগ, এবার বাকিগুলোর হচ্ছে ডট গুণফল। বাকি ডট গুণফল মানে যোগ টু দিবা, 2u ডট ভি যোগ 2v ডট কী থাকবে বলো তো ডাব্লু যোগ আরটা কী থাকবে 2, আমাদের কী বাদ আছে বলো তো ইউ ডট ডাব্লু। ঠিক আছে, ওই যে ইউ ডট ভি মানে হচ্ছে কি ইউ ভি কি কজ আলফা, ভি ডট ডাব্লু মানে কি ভি ডাব্লু কজ বিটা, আর ইউ ডাব্লু এটা মানে হচ্ছে কি বলতো ইউ ডাব্লু কজ গামা। ঠিক আছে, এভাবে করে তুমি ওই যে রুট মানে যে পাওয়ারে কী দিচ্ছে হাফ, আশা করি বুঝতে পারছো। ঠিক আছে, আচ্ছা আমরা এবার পরে কোশ্চেনটা দেখব। এই যে সেটা হচ্ছে কত নাম্বার, বি নাম্বার। আচ্ছা, তো বি নাম্বার এই আমার চ্যাপ্টারের লাস্টের ম্যাথ। তো যাই হোক ভাই, তো এটা আসলে আমরা কিভাবে সলভ করব দেখো কি বলছে। 1 2 3 4 5 মানের বেগগুলি কোনো সুষম ষড়ভুজের একটি কৌণিক বিন্দু থেকে যথাক্রমে অপর কৌণিক বিন্দুগুলোর দিকে ক্রিয়ারত, তাদের লব্ধির মান নির্ণয় করো। মানে এই বেগগুলো আমাদের হচ্ছে সুষম ষড়ভুজের কৌণিক বিন্দু বরাবর কাজ করতেছে। তাহলে আমাদের ফার্স্টের কাজ হইতেছে আমাদের সুন্দর করে একটা সুষম ষড়ভুজ আঁকা। ঠিক আছে, আচ্ছা মানে সবগুলো তখন আমাদের বাহুগুলো কী হবে, সবগুলো সমান হবে, আর 6টা ভুজ থাকবে। আচ্ছা আমরা যদি আঁকি, আমার যে ছোটো বড় হইতে পারে। আচ্ছা এইটা 1 2 মানে জাস্ট লাইক বেনজিন। ঠিক আছে, 3 4 5 এই যে 6। ঠিক আছে, সুষম, প্রতিটা বাহুর দৈর্ঘ্য পরস্পর কী হবে বলতো সমান হবে। আচ্ছা ভালো কথা। এবং আমাদের এইখানে যে অ্যাঙ্গেলগুলো তখন হবে, তখন এই আমাদের টোটাল যে অ্যাঙ্গেল সে অ্যাঙ্গেল বের করার সূত্র আমাদের কী ছিল বলতো n-2 ইন্টু 100 কত ডিগ্রি, 80 ডিগ্রি। ঠিক আছে, n হচ্ছে বাহুর সংখ্যা। তুমি যদি এখান থেকে করো 6 - 2 4 গুণ 180, আমাদের প্রতিটা অ্যাঙ্গেল আসা হইতেছে 700 কত ডিগ্রি, 20 ডিগ্রি। ঠিক আছে, যদি তোমার ইয়া হইতো কী জন্য বলে ত্রিভুজ হইতো, তখন তুমি কী দিতা 3 - 2, তখন অন ইন্টু 180 মানে টোটাল কোণটা হতো 180 ডিগ্রি। যদি তোমার যদি চতুর্ভুজ হইতো 4 - 2 2 ইন্টু 180 ডিগ্রি মানে হচ্ছে টোটাল মিলে 360 ডিগ্রি টোটাল। তাহলে প্রতিটা অ্যাঙ্গেল কত হবে, ঠিক আছে পার অ্যাঙ্গেল তখনও কি আছে আমাদের 720কে আমরা টোটাল অ্যাঙ্গেল আছে 6টা যদি ভাগ করে দিই তখন পার অ্যাঙ্গেল পাবে আসছে কত ডিগ্রি, 120 ডিগ্রি। আচ্ছা ঠিক আছে, সুন্দর। তো এবার আমাদের কি বলছে একটু খেয়াল করি। আমাদের বলছে বেগগুলি কোনো সুষম ষড়ভুজ একটি কৌণিক বিন্দু থেকে যথাক্রমে অপর কৌণিক বিন্দুগুলোর দিকে, তুমি যে কোনো একটা কৌণিক বিন্দু নাও, এই কৌণিকের অপর হচ্ছে এইটা, তাহলে এই দিক বরাবর হচ্ছে কাজ করতেছে 1, একটা নির্দিষ্ট বিন্দু ফিক্সড করে বাকি অপর কৌণিক বিন্দুগুলোর দিকে, তাহলে এই দিকে বেগ কাজ করতেছে 2, এই দিক বরাবর কাজ করতেছে হচ্ছে কত বলতো 3, এই দিক বরাবর কাজ করতেছে হচ্ছে কত বলতো 4, আর এই দিক বরাবর যেটা কাজ করতেছে এটা হচ্ছে কত বলতো 5। তো এইগুলো যখন একটা বিন্দুতে কাজ করতেছে আমাদের বলছে এটা কি নির্ণয় করো, লব্ধি। আচ্ছা আমাদের এই যে অ্যাঙ্গেলটা ছিল, এই টোটাল অ্যাঙ্গেলটা ছিল হচ্ছে কত 120 ডিগ্রি, কিন্তু এটা কয়টা ভাগে ভাগ হয়ে গেছে বলো তো, একটা ভাগ, দুইটা, তিনটা, চারটা ভাগে ভাগ হয়ে গেছে। তখন পার অ্যাঙ্গেল কত ডিগ্রি পাবে 30, এটা পাবে 30, এটা পাবে কত 30, এটা পাবে কত 30, এবং এটা পাবে কত বলো তো 30। ঠিক আছে ভাই। আচ্ছা এবার হইতেছে কি আমাদের লব্ধি বের করা লাগবে। কয়টা ভেক্টর বলো তো 1 2 3 4 5, 5টা ভেক্টর লব্ধি বের করা লাগবে। তো এটা তো একবার আমরা সামন্তিক সূত্রতে পারবো না। তাহলে আমরা কি ধরে নেব, ওই যে আমরা ধরে নিলাম আমাদের যে কোনো এই দিক বরাবরটার দিকে লব্ধি কাজ করতেছে, ধরলাম এটা হইতেছে কত বলো তো আর, এবং আমরা সব নিব হচ্ছে 1 বরাবর, মানে অন বরাবর আমরা সকল হিসাব নিষ্পাত করবো। অনের সাথে ধরলাম আমাদের লব্ধির কোণটা হচ্ছে থিটা, তাহলে এটা কত হবে আর কস থিটা ইজ ইকুয়াল টু নিচে এখানে কত হবে অন কস কত ডিগ্রি 0 ডিগ্রি যোগ পরে হবে কত 2 কস 1 আর 2 এর মধ্যবর্তী কোণ কত 30 ডিগ্রি যোগ 3 নিলে কস 30 আর 30 কত ডিগ্রি বলো তো ভাই 60 ডিগ্রি যোগ 4 নিলে কত হবে, 4 নিলে কত হবে কস কত ডিগ্রি 90 ডিগ্রি যোগ 5 নিলে কত হবে 5 কস 120 ডিগ্রি। এটাকে তুমি 1 নম্বর দিবা। একইভাবে এখানে হচ্ছে আর কি থিটা দিবা বলো তো ভাই সাইন থিটা, যা সকল কজের জায়গায় সাইন হয়ে যাবে। তাহলে কত হবে অন সাইন 0 ডিগ্রি 2 সাইন 30 ডিগ্রি 3 সাইন 60 ডিগ্রি 4 সাইন 90 ডিগ্রি
5 sin 120 ডিগ্রি, এটা হচ্ছে কত নম্বর 2। এবার যদি তুমি 1 স্কোয়ার যোগ 2 স্কোয়ার করে দাও, দেন যোগ করে দাও, সিম্পলি এখান থেকে লব্ধির মানটা পেয়ে যাবা। ঠিক আছে, আশা করি বুঝাইতে পারছি ভাইয়া। তো এইভাবে করে আমাদের এই চ্যাপ্টারটা শেষ হলো। পর্যায়ক্রমে আমাদের বি সি ডি ই এইগুলো ইনশাল্লাহ আসবে। ঠিক আছে, ভালো থাকো, আসসালামু আলাইকুম।